আমরা আবারও চলে আসলাম ওদের দ্বিতীয় অংশ আলোচনার জন্য। আমরা প্রথম অংশে যে আলোচনা করেছিলাম তোমরা অবগত আছো যে আমাদের গ্রুপ এর প্রথম 5টি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছি এবং গ্রুপ এতে কিন্তু আমাদের আরেকটি অধ্যায় আছে যেটি আমাদের কে এখন আলোচনা করব আমরা। সেই অধ্যায়টি হলো ফাংশন। এই ফাংশন চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব গ্রুপ এর। তোমরা জানো যে ফাংশন অধ্যায়টি কিন্তু আমাদের এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখান থেকে সাধারণত একটি কোশ্চেন সিকিউ কোশ্চেন হয়, এমসিকিউ তো হবেই, এমসিকিউ মিনিমাম 2টি এমসিকিউ থাকবে, 3টিও থাকতে পারে এবং সিকিউ কোশ্চেন আমাদের এখানে থাকবেই। ফাংশনের এই অংশে কি কি ধরনের সিকিউ থাকতে পারে, এই অধ্যায়ে থাকতে পারে, আমরা প্রথমে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তোমরা ইতিমধ্যে ফাংশনের চ্যাপ্টারে যখনই তোমরা ঢোকো তখনই কিন্তু কিছু কমন জিনিস আমাদের বেরিয়ে আসে। সেটা হলো যে আমরা ফাংশনের ডোমেন নির্ণয় করা, তার রেঞ্জ নির্ণয় করা, তারপর একটি ফাংশন একক কিনা, সার্বিক কিনা, কিংবা ফাংশনটির ইনভার্স অর্থাৎ বিপরীত ফাংশন নির্ণয় করা এবং গফ ফগ নির্ণয় করা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাঝে চলে আসে। তো এই বিষয়গুলো আসার পরে আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় আমরা দেখি যে এই ফাংশনের এই অংশগুলোকে অ্যান্সার করতে গিয়েও কিন্তু অনেক সময় তারা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কিছু ভুল প্রসেসে আগায়। তো আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে ফাংশনের শুরুতেই তুমি মনে করো যে একটি ফাংশন তোমাকে দেওয়া থাকলো যে এফ অফ এক্স একটি ফাংশন, এই ফাংশনটির এক্স মাইনাস 3/2x+1 এটি একটি ফাংশন। এখন এই ফাংশনটির তোমাকে বলা হতে পারে এই উদ্দীপকে কতে তোমাকে বলা হতে পারে যে ফাংশনটির ডোমেন নির্ণয় করো, ফাংশন ডোমেন নির্ণয় করো। ক অংশে তোমাকে বলা হলো ফাংশনটির ডোমেন নির্ণয় করো। হ্যাঁ, ডোমেন কত? তাহলে ফাংশনটি যখন ডোমেন তোমাকে নির্ণয় করতে বলা হবে তখন তো তুমি তো এটি জানোই যে ডোমেনের ক্ষেত্রে এক্সের যে সমস্ত মানের জন্য ফাংশনটির ওয়াইয়ের মান পাওয়া যাবে সেই ফাংশন সেটি হলো ফাংশনটির ডোমেন। এটি আমরা সহজেই এটিকে লিখতে পারি। দ্বিতীয়ত খ অংশে যখন তোমাকে বলা হয় যে ফাংশনটির একক এবং সার্বিক কিনা দেখাও, যে একক এবং সার্বিক কিনা, যে তোমাকে বলা হলো যে একক ও সার্বিক কিনা, সার্বিক কিনা। এখন এই অংশ যখন তোমাকে বলে যে একক ও সার্বিক কিনা, এবং এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমরা জানো যে এই একক এবং সার্বিক কিনা যখন তোমাকে বলা হবে কিনা তখন কিন্তু একটা কনফিউশন তোমার ভিতরে চলে আসবে যে ফাংশনটি একক এবং সার্বিক কিনা। আমরা জানি সকল ফাংশন কিন্তু একক ফাংশন না, কিন্তু আবার যখন কখনো কখনো প্রশ্নে বলা হয়ে থাকে যে দেখাও যে ফাংশনটি একক এবং সার্বিক, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো এখানে আর কোনো দ্বিধা থাকে না যে ফাংশনটি একক এবং সার্বিক। তাহলে যখন প্রশ্ন এইভাবে থাকে একক ও সার্বিক কিনা তখনই কিন্তু এই প্রশ্নটি চলে আসে। হ্যাঁ, তাহলে আমরা একক এবং সার্বিক যখন তোমাকে বলবে যে প্রমাণ করো কিংবা কিনা, তখন আমরা তো প্রমাণে যাব যে শুরুতে আমরা এই একটা অংশ প্রমাণ করবো, সেটা হলো একক, এরপর হলো সার্বিক কিনা। তাহলে একক ফাংশন প্রমাণের জন্য তোমরা জানো যে আমরা একটা ফাংশনকে আমরা কখনো ধরে নিই যে এফ অফ এক্স 1 সমান যখন এফ অফ এক্স 2 হবে এবং x1 সমান যখন x2 হয় তখন আমরা বলি কি ফাংশনটি একক। এখন এই যে এখানে একজন ছাত্র যখন আমরা বলি যে সে যখন এই কন্ডিশনটি লিখতে পারে যে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 হলে x1 সমান x2 হবে, তখনই কিন্তু সে এই অংশের জন্য 1 নম্বর পাবে। পরবর্তীতে সে যখন x1 সমান x2 দেখাতে পারবে তখন কিন্তু সে আরও 1 নম্বর পরীক্ষায় পাবে। দ্বিতীয়ত যখন তুমি সার্বিক প্রমাণ করবা, তখন সার্বিক প্রমাণ করার সময় আমরা জানি যে ফাংশনটির ক্ষেত্রে যখন আমরা সার্বিক দেখাতে যাই তখন এফ অফ এ ইকুয়াল টু বি প্রমাণ করতে হয়, তখন আমরা এই সার্বিকের প্রশ্নে আসি। তাহলে এখানে এই একের জন্য কিন্তু 2 নম্বর থাকবে এবং সার্বিকের জন্য কিন্তু তোমার 2 নম্বর থাকবে। তাই আমাদের এখানে কিন্তু অংশগুলোর ভাগ করা আছে। এই ভাগ যখন থাকবে আমরা সবসময় তোমাদেরকে বলি তোমরা এই পার্ট বাই পার্ট সৃজনশীলের উত্তর তুমি দিবে, তাহলে নাম্বার অর্জন করাটা তোমার জন্য সহজ হবে। আরেকটা কথা যে এই সার্বিক একক যখন প্রমাণ করা হয়, যে অনেকেই কিন্তু একক প্রমাণ করার সময় আমরা নির্দিষ্ট কিছু বাস্তব সংখ্যার জন্য একক প্রমাণ করি। আমরা জানি যে একক ফাংশন হলো সেই ফাংশন যে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি যদি ভিন্ন ভিন্ন হয়। এখন অনেকে করে যে আমি এক্সের মান এখানে 1 বসাইলাম, ওয়াইয়ের মান একটা বের করলাম, এক্সের মান 2 বসাইলাম, ওয়াইয়ের মান একটা বের করলাম, এক্সের মান 5 বসাইলাম, ওয়াইয়ের মান একটা বের করলাম, তখন সে বলে যেহেতু ডোমেনের
ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, সুতরাং ফাংশনটি এক এক না। তোমরা এইভাবেই প্রমাণটি করবে না, তোমরা এই এক এক দেখানোর জন্য তোমার এই সাধারণ নিয়ম যেটি আছে এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু হলে এক্স ওয়ান সমান এক্স টু হবে, এই রুলসটি তুমি ফলো করে এক এক প্রমাণ করবে, তাহলে তুমি পূর্ণ নাম্বার তুমি এখানে পাবে। দ্বিতীয়ত, এখানে যখন তোমাকে এই ফাংশনটিতে বলা হয় যে আমাদের গ অংশে যখন তোমাকে বলবে যে এই ফাংশনটির এফ ইনভার্স এক্স নির্ণয় করো, এফ ইনভার্স এক্স নির্ণয় করো, অর্থাৎ ফাংশনটির বিপরীত ফাংশন তুমি নির্ণয় করো, তাহলে বিপরীত ফাংশন নির্ণয় করাটা তো আমরা জানি আমাদের জন্য সহজ। আর আমরা এটাও জানি যে বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে যে ফাংশনটি এক এক এবং সার্বিক হতে হবে। যদি এক এক এবং সার্বিক হয় তখনই কেবল এই ফাংশনটি কী হবে, বিপরীত ফাংশন থাকবে। তাহলে খ অংশে যখন আমি দেখব ফাংশনটি এক এক এবং সার্বিক, তখন কিন্তু গ অংশে যে আমাকে আর বিপরীত ফাংশন নির্ণয় করতে কিন্তু কোনো সমস্যা নেই, আমার কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না এই ফাংশনটি বিপরীত ফাংশন আছে কি না। আমরা জানি যে সকল ফাংশনের কিন্তু ইনভার্স ফাংশন নেই, হ্যাঁ, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এই ফাংশনটির তখন বিপরীত ফাংশন নির্ণয় করব। তাহলে এই ধরনের একটি প্রশ্ন তোমাকে পরীক্ষা হতে পারে যে একটি ফাংশন দিয়ে তোমাকে বলা হতে পারে ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা, তারপরে বলা হতে পারে যে ফাংশনটি বিপরীত ফাংশন নির্ণয় করো। কখনো কখনো কোনো একটি কোশ্চেনে তোমাকে থাকতে পারে যে বলা হতে পারে যে এই ফাংশনটির যদি বিপরীত ফাংশন থাকে তাহলে তা নির্ণয় করো। সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা তা আগে তোমাকে দেখাতে হবে। তুমি দেখাবে এই ফাংশনটি এক এক এবং সার্বিক, অতঃপর তুমি বলবে যেহেতু ফাংশনটি এক এক সার্বিক ফাংশনটির বিপরীত ফাংশন আছে এবং অতঃপর তুমি বিপরীত ফাংশন নির্ণয় করবে। দ্বিতীয়ত, আমরা এখানে আরেকটি বিষয়, যখন এই ধরনের একটি ফাংশন দিয়ে কোনো ছাত্রকে বলা হয় যে ফাংশনটির রেঞ্জ নির্ণয় করো, তখন আমরা দেখি ছাত্ররা ডোমেন খুব সহজেই নির্ণয় করতে পারে, কিন্তু ছাত্ররা কিন্তু রেঞ্জ খুব সহজে নির্ণয় করতে পারে না। রেঞ্জ নির্ণয়ের সহজ রাস্তা হলো যে তুমি যে কাজটি তুমি করবে সেটা হলো যে একটা ফাংশনের তুমি বিপরীত ফাংশন নির্ণয় করবে। বিপরীত ফাংশন নির্ণয় করে বিপরীত ফাংশনের ডোমেন নির্ণয় করবে। বিপরীত ফাংশনের ডোমেন মানেই হলো এই ফাংশনটির কি রেঞ্জ, বিপরীত ফাংশনের ডোমেন মানেই হলো এই ফাংশনটির রেঞ্জ। সুতরাং তুমি প্রথমে যে কাজটি করবে যে তুমি ফাংশনের শুরুতেই তুমি এর বিপরীত ফাংশন নির্ণয় করবে এবং বিপরীত ফাংশনের যে ডোমেনটা তুমি নির্ণয় করতে যাচ্ছ এবং সেটি নির্ণয় করতে পারলেই তুমি তখন উত্তরে গিয়ে লিখবে এই ফাংশনটির রেঞ্জ হলো এত। তাহলে এখানে একটা জিনিস, একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ, ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা এবং অতঃপর ফাংশনটি এফ ইনভার্স এক্স নির্ণয় করো। এটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় সাধারণত হয়ে থাকে, তোমার বিভিন্ন টেস্ট পেপারগুলোতে দেখবে। এরপরে এই ফাংশনের অধ্যায় থেকে আমাদের আরেকটি বিষয় আছে, তোমরা জানো যে ফাংশনের কখনো দুটি ফাংশন দেওয়া থাকে, দুটি ফাংশন দেওয়া থাকলে তাকে বলা হয় গফ এবং ফক নির্ণয় করো। এখানে আমরা একটু বলি যে একটা ফাংশন তুমি মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে টোয়াইস এক্স প্লাস ওয়ান, আর জি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার। এখন যখন তোমাকে এরকম দুটি ফাংশন দিয়ে তোমাকে বলা হয় ফক নির্ণয় করো, কিংবা ফক অফ এক্স নির্ণয় করো কিংবা গফ নির্ণয় করো, তখন কিন্তু আমরা সহজেই এই ফাংশনটিকে আমরা ফক এফ অফ জি অফ এক্স নির্ণয় করি এবং জি অফ এক্স ইকুয়াল টু কত এক্স স্কোয়ার, তখন আমরা এটিকে এভাবে আগাই। এখন এই যে তোমার যখন আমরা এই ধরনের নির্ণয় করি কিংবা কখনো কিন্তু আমাদের বলা থাকে যে জি অফ গফ অফ টু নির্ণয় করো, তখন ছাত্ররা একটু কনফিউশনে পড়ে যে আমরা কি এখানে গফ ফাংশনটি নির্ণয় করে তারপরে কি টু এর মান বসাবো, না সরাসরি এখান থেকে আমরা এটা নির্ণয় করতে পারি। আমরা কিন্তু সরাসরি এখান থেকে নির্ণয় করতে পারি। যখন তোমাকে বলা থাকবে গফ টু নির্ণয় করো, সরাসরি এরকম যে তুমি এখানে জি অফ এফ অফ টু এভাবে তুমি নির্ণয় করে এফ অফ টুর মান তুমি নির্ণয় করলে, হ্যাঁ না, এফ অফ টুর মান তুমি নির্ণয় করলে গফ টু জি অফ এফ অফ টু অতঃপর তুমি এখানে তুমি তার মান বসাই দিতে পারো, বসাই দিলেই তোমার এটা হয়ে যাবে। এখন তুমি দেখো যে এই যে গফ এবং ফক নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে বললাম যে ফাংশনটির দুইটা ফাংশন দেওয়া থাকবে, তার গফ নির্ণয় করো এবং ফক নির্ণয় করো। আবার অনেক সময় একটা জিনিস তোমাকে লক্ষ্য রাখবে যে দুটি ফাংশন দেওয়ার পরে, দুটি ফাংশন দেওয়া আছে একটা এফ আর একটা জি, বলা হলো যে এই গফ ফাংশনটির ডোমেন নির্ণয় করো, তখন কিন্তু তুমি কী করবা, ফাংশনটির প্রথমে আমরা কী করবো, আমরা প্রথমে তোমার ফাংশনটির গফ নির্ণয় করব অথবা ওই ফাংশনটির তোমার আমরা ডোমেন নির্ণয় করব, কিন্তু ওই ফাংশনটির আমরা রেঞ্জ নির্ণয় করব। এভাবে পার্ট বাই পার্ট এই অঙ্কগুলোকে আমরা করে যাব।
এই ফাংশন অধ্যায় থেকে তাহলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ফাংশনের তোমার ডোমেন নির্ণয় করা, ফাংশনের রেঞ্জ নির্ণয় করা, ফাংশনটি একক কিনা তা প্রমাণ করা, ফাংশনটি সার্বিক কিনা তা দেখানো, এবং এই দুটি ফাংশন দেওয়া থাকলে ফাংশনটির গপ নির্ণয় করা, ফাংশনটির ফগ নির্ণয় করা। এটি খুব ইম্পর্টেন্ট। এবং এখানে আরেকটা বিষয় যে ফাংশনের যে তোমার বিভিন্ন ধরনের যে সংজ্ঞাগুলো রয়েছে, এই সংজ্ঞাগুলো তোমরা ভালো মতো পড়বে, যে ফাংশনটি এক ফাংশনের বলতে কী বোঝো, সার্বিক ফাংশন বলতে কী বোঝো, এই ধরনের সংজ্ঞাগুলোকেও তোমরা ফাংশনের ক্ষেত্রে পড়বে। কারণ তোমাকে আমাদের ক অংশে যেটি আছে সেখানে কিন্তু কোনো একটি সংজ্ঞা দিতে পারে, তোমাকে বলা হতে পারে যে এক ফাংশন বলতে কী বোঝো, কিংবা সংযোজিত ফাংশন বলতে কী বোঝো, বিপরীত ফাংশন বলতে কী বোঝো, এই ধরনের সংজ্ঞা কিন্তু ফাংশনের ক্ষেত্রে তোমাকে চলে আসতে পারে। আর ফাংশনে কিছু সাধারণ অঙ্ক আছে প্রথম দিকে, যেগুলো বিভিন্ন ধরনের প্রমাণ আছে, সেটি তুমি নর্মাল নিয়মে তুমি প্র্যাকটিস করে যাবে। তবে আর ফাংশনের লেখচিত্র আছে। অনেক সময় ছাত্রদের একটা প্রশ্ন থাকে যে স্যার এখানে যেমন এফ অফ এক্স ইকুয়াল টু তোমাকে বলা হয়েছে যে এক্স স্কোয়ার, যে এই ধরনের লেখচিত্র পরীক্ষায় থিওরিটিক্যাল পরীক্ষা আসবে কিনা, অর্থাৎ সিকিউতে আসবে কিনা। হ্যাঁ, এই ধরনের লেখচিত্র পরীক্ষা আসতে পারে। সাধারণত আমরা দেখি আসে না, তবে যদি এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লেখচিত্র পরীক্ষা আসে তাহলে কিন্তু অসম্ভব। সুতরাং তোমরা এটি প্র্যাকটিক্যালে করেছো ভালো মতো, প্র্যাকটিক্যালে অনেক বড় বড় তোমার গ্রাফ করেছো, সেক্ষেত্রে এই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এই লেখচিত্রটা তোমাদের কাছে সহজ। এবং যখন তোমাকে একটা কথা যে যখন তোমাকে বলবে যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লেখচিত্র অঙ্কন করো, অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা এই ধরনের লেখচিত্র কি আমাদের কি পরীক্ষা হলে গ্রাফ পেপার দিবে নাকি আমরা সাদা খাতায় অঙ্কন করবো? হ্যাঁ, তোমরা কিন্তু এই ধরনের স্কেচ কিন্তু তুমি সাদা খাতায় অঙ্কন করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি সাদা খাতা অঙ্কন করতে পারো। আর যখন তোমার কোশ্চেনে বলা থাকবে যে লেখচিত্র অঙ্কন করো ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, তখন তোমাকে পরীক্ষা হল থেকে গ্রাফ পেপারও তোমাকে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে গ্রাফ পেপারে তুমি অঙ্কন করলে, কিন্তু সাদা খাতায় অঙ্কন করলেও কিন্তু তোমার সমস্যা হবে না। তাহলে আমাদের এই ফাংশন অধ্যায়টি গেল। যে তাহলে আমাদের গ্রুপ এতে যে অধ্যায়গুলো ছিল, যে অধ্যায়গুলো আমরা নিয়ে আলোচনা করলাম, যে আমাদের প্রথমে ছিল তোমার ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, দ্বিতীয়তে ছিল ভেক্টর, এরপরে সরল লেখা, বৃত্ত, বিন্যাস সমাবেশ এবং ফাংশন। এই আমরা গ্রুপ এর যে অধ্যায়গুলো, অর্থাৎ এই গ্রুপ এর অধ্যায় ছিল আমাদের চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6 এবং 8, এই অধ্যায়গুলো আমাদের গ্রুপ এতে হলো। তাহলে ইতিমধ্যে আমাদের এই গ্রুপ এর আলোচনা আমাদের হয়ে গেল এই 6টি অধ্যায় থেকে। তাহলে আমাদের কয়টি কোশ্চেন থাকবে? 6টি অধ্যায় থেকে 4টি কোশ্চেন থাকবে, 4টি থাকবে সিকিউ, আর 6টি অধ্যায় থেকে মিনিমাম আমাকে 12টি কিংবা 13টি এমসিকিউ থাকবে। সুতরাং সিকিউর জন্য কোনো অধ্যায়কে আমরা যদি কিছু বাদ দিতেও চাই, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু কোনো অধ্যায়কে বাদ দেওয়া যাবে না, এই বিষয়টি কিন্তু মেমোরিতে রাখতে হবে। কারণ প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ থাকবে, এই কথা আমি আবারও বলেছি তোমাদেরকে। হ্যাঁ, এই গ্রুপ এতে করে এরপর আছে আমাদের গ্রুপ বি। গ্রুপ বিতে যে অধ্যায়গুলো আছে, যেটা আমরা জানি যে গ্রুপ বিতে এই 4টি অধ্যায় রয়েছে গ্রুপ বিতে, অধ্যায় 6, 7, 9 এবং 10। তবে এখানে কিন্তু ছাত্ররা সবসময় একটি সংশয় প্রকাশ করে যে স্যার গ্রুপ বির যে অংশটি আছে সেই অংশটি তো আমাদের কাছে একটু কিছুটা কঠিন বলে মনে হয়। এটি কঠিন হওয়ার পিছনে কারণ হলো যে জায়গাটাতে মনে হওয়ার কারণ পিছনে কারণ এখানে ত্রিকোণমিতি আছে, একই সাথে এখানে ক্যালকুলাস আছে, এই দুটি অংশ আমাদের রয়েছে। তো এই জায়গাটিতে কিন্তু মনে রাখতে হবে যে যত তোমার কাছে জটিল মনে হোক না কেন, এখানে কিন্তু কমপক্ষে 2টি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। এই কথাটি মনে রাখতে হবে যে কোনো গ্রুপ থেকে কিন্তু 2টির কম অ্যান্সার করা যাবে না। তাহলে আমরা যখন গ্রুপ বিতে গ্রুপ বিটাকে যখন আমরা চুজ করব, তখন আমরা কোন অধ্যায়গুলোকে, 4টি অধ্যায়ের কোন 2টি অধ্যায়কে বেশি গুরুত্ব দিব। হ্যাঁ, কিংবা অনেকের কাছে ক্যালকুলাসটি খুব ভালো লাগে, সেক্ষেত্রে ভালো কথা, সেই ক্যালকুলাসটাকে বেশি গুরুত্ব দিবে। আমরা শুরুতেই অধ্যায় 6 নিয়ে তোমাদের সাথে কথা বলি, যে ত্রিকোণমিতির যে প্রথম যে অধ্যায়টি, ত্রিকোণমিতিক অনুপাত, অধ্যায় 6। এই যে ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায় গ্রুপ এতে তোমার যে 6 নম্বর অধ্যায়টি যে রয়েছে, তো এটা কিন্তু অনেক ছাত্রই তোমার এই চ্যাপ্টারটিকে কিছুটা অ্যাভয়েড করে। সে মনে করে যে না, এই চ্যাপ্টার থেকে পরীক্ষা কোশ্চেন আসবে না। কিন্তু না, তুমি গত বছরের বোর্ড পরীক্ষার কোশ্চেন দেখো, বিভিন্ন বোর্ডের তুমি কোশ্চেন দেখো গত বছর, সেখানে তো গত বছর বিভিন্ন বোর্ডে আলাদা আলাদা কোশ্চেনের পরীক্ষা হয়েছে। সেখানে তুমি দেখবে যে গ্রুপ বিতে প্রশ্নমালা 6 থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষা এসেছে। এবং মজার বিষয় হলো যে 6 নম্বর অধ্যায়টিকে তুমি যদি একটু গুরুত্ব দাও ভালো মতো, 6 নম্বর অধ্যায়টি কিন্তু তোমার এখানে কিন্তু ভলিউমটা কম। 6 নম্বর অধ্যায় একেবারেই শর্ট একটি অধ্যায়। এখানে কি আছে 6 নম্বর অধ্যায়তে? আমাদের 6.1-এ আছে 2টি জিনিস, একটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য আর একটা বৃত্তকলার ক্ষেত্রফল।
এখন এখানে এই 6 নম্বর অধ্যায়ে যখন 6.1-এ বৃত্তকলার তোমার ক্ষেত্রফল বৃত্তচাপের দৈর্ঘ্য তোমাকে আসে, সেটা কিন্তু কখনোই আমরা দেখি যে সরাসরি বইয়ের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ যেগুলো লিখিত অঙ্ক আছে, সেই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে না। তোমার বিভিন্ন টেস্ট পেপার করে দেখবে, সেখানে তোমাকে উদ্দীপক হিসেবে তোমাকে একটি ছবি দিয়ে দেয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে তোমাকে এরকম একটি ছবি তোমাকে দিয়ে দেওয়া হলো, মনে করো এই ধরনের একটি উদ্দীপক তোমাকে পরীক্ষায় তোমাকে দেওয়া হলো। এখন এই উদ্দীপকটা দিয়ে তোমাকে ক অংশে তোমাকে বলা হলো যে এই বৃত্তের যে সহায়কের অংশটুকু আছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই সহায়কের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখানে আবার আমরা লক্ষ্য করতে পারতেছি বৃত্তের ভিত্তিতে কিন্তু একটা ত্রিভুজ আছে, এবং সেই ত্রিভুজে কিন্তু তোমরা লক্ষ্য করো যে ওয়ে এবং ওবি এর কিন্তু দৈর্ঘ্যের পরিমাপ দেওয়া আছে 4। তাহলে সবার আগে যে কাজটি করতে হবে যে আমাকে এই যে তোমার এখানে যে বৃত্তটি আছে, বৃত্তের কেন্দ্র এবং সেই আমাদের লক্ষ্য করতে পারছি এই চাপটা কেন্দ্রের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন তোমাকে যদি বলা হয় যে এই বৃত্তের সহায়কের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, কারণ এই বৃত্তের ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার। বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ত্রিভুজটির ক্ষেত্রফলকে বিয়োগ করে দেই, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল আমি পেয়ে যাব। তাহলে এখন এখানে দেখো যে তোমাকে সরাসরি বই থেকে ওই ধরনের অঙ্ক না দিয়ে আমাকে সৃজনশীল এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। তাহলে তোমাকে বৃত্তের ক্ষেত্রফল যখন তুমি বের করবা পাই আর স্কয়ার তোমাকে জানতে হবে, এবং এই ত্রিভুজটির ক্ষেত্রফল যখন তুমি বের করবা হাফ এ বি সাইন থিটা দিয়ে, এখানে এর দৈর্ঘ্য দেওয়া আছে, ওয়ের ওবির দৈর্ঘ্য দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এই ধরনের কোশ্চেন তোমাকে যখন পরীক্ষা আসবে তখন তোমাকে কিন্তু ওই বইয়ের ওই অংশ তোমাকে ভালো মতো পড়তে হবে, তাহলেই তুমি এটি পারবে। দ্বিতীয়ত এখানে যেটা হলো যে তুমি দেখবে যে আমাদের 6.2 অংশে কিছু সাধারণ ত্রিগ্নমিতি অঙ্ক রয়েছে। সেই সাধারণ ত্রিগ্নমিতির অঙ্ক কিন্তু আমরা 9, 10-ও করেছি, এটা সহজ তোমরা জানো। তো এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই 6.3-তে এখানে লেখচিত্র অঙ্কন আছে, যেটি প্র্যাকটিক্যালে তোমরা করেছো, যে ত্রিগ্নমিতিক ফাংশনের লেখচিত্র, সাইন এক্সের লেখচিত্র, কজ এক্সের লেখচিত্র, সাইন 2x এর লেখচিত্র, কস 2x এর লেখচিত্র। সেই লেখচিত্র যখন পরীক্ষা আসবে সেটি কিন্তু তোমাকে মনে করে একটি উদ্দীপক হিসেবে তোমাকে দেওয়া হলো। সাপোজ আমরা বলতে পারি যে f(x) = তোমাকে দেওয়া হলো সাইন এক্স, তোমাকে এই উদ্দীপকটি দেওয়া হলো f(x) সাইন এক্স, কিন্তু তখন কিন্তু তোমাকে সরাসরি সাইন এক্স এর লেখচিত্র অঙ্কন করতে বলবে না। তাহলে এখানে কি ধরনের পরিবর্তন আসতে পারে? তোমাকে বলা হতে পারে f(2x) এর লেখচিত্র অঙ্কন করো। তার মানে কি? f(2x) এর লেখচিত্র মানে হলো sin 2x এর লেখচিত্র অঙ্কন করো। তাহলে তুমি f(2x) তুমি আগে লিখবে sin 2x, তাহলে sin 2x এর লেখচিত্র তুমি অঙ্কন করবে। সরাসরি তো সৃজনশীলতে সরাসরি তোমাকে কোশ্চেন দেবে না, sin 2x এর লেখচিত্র অঙ্কন করো। কিংবা তোমাকে এখানে বলা হতে পারে যে আমাকে f(x) = sin x দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে যে f(π/2 - x) এর লেখচিত্র অঙ্কন করো। তার মানে f(π/2 - x) এর লেখচিত্র মানে কি? cos x এর লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। সুতরাং তুমি যখন একজন ছাত্র যখন f(π/2 - x) সে লিখতে পারবে, তার জন্যই কিন্তু তুমি 1 নম্বর পাবে। তবে এখানে একটি কথা, এই লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদের অনেক ছাত্রের একটি বিষয় আছে যে আমরা প্র্যাকটিক্যাল যেভাবে করি, অর্থাৎ প্র্যাকটিক্যাল যেভাবে করি, আমরা কি লেখচিত্র এখানকার থিওরিতে যদি কোনো লেখচিত্র আসে আমরা সেভাবে অ্যান্সার করবো কি না? না, সেভাবে এত লেখা তুমি দেখতে পারবে না। কারণ মনে রাখবে প্র্যাকটিক্যালে তোমাকে 2টি এক্সপেরিমেন্ট তোমার থাকবে, প্রতিটি এক্সপেরিমেন্টের জন্য তুমি 1 ঘন্টা করে সময় পাবে, 2 ঘন্টা। কিন্তু আমার যখন সৃজনশীল একটি অংশে তখন তোমাকে লেখচিত্র অঙ্কন করতে বলবে sin x কিংবা cos x, sin 2x কিংবা cos 2x, সেক্ষেত্রে কিন্তু তুমি এই লম্বা সময় 1 ঘন্টা সময় তুমি পারবে না। সর্বোচ্চ একটি লেখচিত্র অঙ্কনের জন্য তুমি 15 মিনিট সময় পাবে। তাহলে 15 মিনিট সময়ের ভিতরে আমরা কিভাবে একটি লেখচিত্র অঙ্কন করবো? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো প্র্যাকটিক্যালি আমরা অনেক বিন্দু নিতাম, এখানে বিন্দুর সংখ্যা কিছুটা কমাই দিতে হবে। আর এক্ষেত্রে আরেকটি টেকনিক অবলম্বন করতে হবে, পরীক্ষায় যদি লেখচিত্র আসে, ত্রিগ্নমিতিক ফাংশনের লেখচিত্র আসে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে আমরা সবসময় বলি তুমি এটিকে সবার শেষে তুমি অ্যান্সার করবা। সবার শেষে অ্যান্সার করবে এই কারণে
তোমার হাতে কি পরিমাণ সময় আছে তার উপর ডিপেন্ড করবে এই লেখচিত্রে কতগুলো বিন্দু নিয়ে তুমি লেখচিত্রে অঙ্কন করবে। মনে রাখতে হবে একটি গ্রাফ কিন্তু নির্ভর করে তোমার বিন্দুর উপর। যত বেশি বিন্দু তুমি নিবে তত তোমার এই গ্রাফটি সুন্দর হবে, যত কম তুমি বিন্দু নিবে তার গ্রাফটি তত কিন্তু দেখতে খারাপ লাগবে। তো স্বাভাবিকভাবেই এটি আমরা বলি পরে তোমরা আলোচনা করবা এই জায়গাটিতে। তাহলে এখানে প্রশ্নমালা 6-এ যদি কোশ্চেন পরীক্ষায় হওয়ার সম্ভাবনা আছে, 6 পুরাটা না হলেও 6-এর সাথে 7 মিশে যাবে। হ্যাঁ হয়, তাহলে এখানে 3টা জিনিসের প্রতি একটা হলো তোমাকে এই বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল, হ্যাঁ, অতঃপর তোমার সাধারণ কিছু ত্রিগ্নমিতি অঙ্ক আছে 6.2-তে, অথবা লেখচিত্র। এই জিনিসগুলো তুমি যদি পড়ো তাহলে এখান থেকে তুমি একটি কোশ্চেন তুমি হয়তো পেয়ে যাবে। হ্যাঁ, পুরানা না পেলেও তুমি আংশিক তো পাবেই। তাহলে এটাকে ভালো মতো পড়বো। এখানে আরেকটি জিনিস আছে যেটা আমাদের ফাংশনের ভিতরে আছে, সেটা হলো যে এই যে সাইন এক্স কিংবা কজ এক্স কিংবা ট্যান এক্সের তোমার পর্যায়কাল নির্ণয়। এই পর্যায়কাল এটি এমসিকিউতে যেমন পরীক্ষা আসতে পারে, ঠিক একইভাবে সিকিউতে ক অংশে তোমাকে পর্যায়কাল দিয়ে দিতে পারে জ্ঞানমূলক কোশ্চেনে। তাহলে আমরা অনেক ক্ষেত্রে সহজেই আমরা বলি যে সাইন এক্সের পর্যায়কাল তো 2 পাই, আমরা জানি কজ এক্সের পর্যায়কাল 2 পাই, ট্যান এক্সের পর্যায়কাল 2 পাই। মানে সাইন এক্সের যখন পর্যায়কাল পরীক্ষা আসে তখন কিন্তু অ্যান্সার করতে আমাদের কোনো সমস্যা হয় না। কজ এক্সের পর্যায়কাল যখন আসে তখনও কিন্তু অ্যান্সার করতে কোনো সমস্যা হয় না। ট্যান এক্সের পর্যায়কাল যখন আসে তখনও কিন্তু এটা মুখস্থ আমাদের। কিন্তু যখন একজন ছাত্রের সামনে বলা হয় যে সাইন 4x এর পর্যায়কাল কত কত কিংবা ট্যান 3x এর পর্যায়কাল কত, তখন কিন্তু আমাদের স্টুডেন্টরা এই জায়গাটায় সমস্যা পড়ে সাইন 4x এর পর্যায়কাল কত হবে, ট্যান 3x এর পর্যায়কাল কত। এখন তুমি তার পরীক্ষার খাতায় তো তুমি এই পর্যায়কাল নির্ণয় করতে চেয়ে তুমি তার এখানে গ্রাফ অঙ্কন করতে পারবে না, তোমাকে ওয়ার্কিং ফর্মুলা জেনে তোমাকে পর্যায়কাল নির্ণয় করতে হবে। এখন আমি সাইন 4x এর পর্যায়কাল নির্ণয় করতে চাই, সাইন 4x এর পর্যায়কালে জানতে হবে যে সাইন x এর মৌলিক পর্যায় কত। মৌলিক পর্যায় হলো আমরা জানি 2 পাই। তাহলে তুমি যে কাজটি করবে, এখানে যে পর্যায়টি রয়েছে অর্থাৎ এই যে সহগটি রয়েছে x এর কত 4, তাহলে মৌলিক পর্যায় কত 2 পাই, তারই মৌলিক পর্যায়কে সহগ দ্বারা ভাগ করবে, মৌলিক পর্যায়কে তার সহগ দ্বারা ভাগ করবে। তাহলে মৌলিক পর্যায় ছিল কত 2 পাই আর সহগ কত 4, তাহলে এর পর্যায়কাল কত π/2। এই পর্যায়কাল হলো π/2। যেমন তুমি মনে করো এই সেন্সে তুমি যদি আসো যে সাইন এক্স এর পর্যায়কাল কত, তো সাইন এক্স এর তো মৌলিক পর্যায়কাল 2 পাই, তাহলে এক্স এর সহগ কত 1, তাহলে 2 পাইকে 1 দ্বারা ভাগ করলে তো 2 পাই হবে। তো স্বাভাবিকভাবে এই মৌলিক পর্যায়কে 2 পাইকে তুমি 4 দাও। ঠিক একইভাবে ট্যান 3x এর পর্যায়, ট্যান এক্স এর পর্যায়কাল কত, ট্যান এক্স এর পর্যায়কাল হলো আমরা জানি কত পাই, তাহলে ট্যান 3x এর পর্যায়কাল কত হবে, তাহলে ট্যান এক্স এর পর্যায়কাল যদি পাই হয় ট্যান 3x এর পর্যায়কাল হলো π/3। স্বাভাবিকভাবে আমাদের এখানে মনে রাখবে যে এই জায়গাটায় কিন্তু পর্যায়কাল একটি ইম্পর্টেন্ট একটি টপিক। এখান থেকে পরীক্ষায় কিন্তু পর্যায়কালের কোশ্চেন পরীক্ষা আসতে পারে, এটি মনে রাখবে। এই পর্যায়কালের ক্ষেত্রে আরও কিছু আছে, যেমন তোমার এখানে সাইন 4x প্লাস মনে করো 1 থাকতে পারে, কিংবা সাইন ট্যান 3x -3 থাকতে পারে, +3 থাকতে পারে, এরকম। সুতরাং এখানে যাই থাক না কেন তার সহগ যেটি আছে অর্থাৎ এক্স এর যে সহগ আছে, তুমি সেই সহগকে অর্থাৎ মৌলিক পর্যায়কে সহগ দ্বারা তুমি ভাগ করবে, সেটি হবে ওই ফাংশনের পর্যায়কাল। তাহলে প্রশ্নমালা 6 যেটি গেল, আমরা এই 6 শেষ করলাম যে 6-এর এই কটা জিনিস তুমি ভালো মতো এখানে তুমি পড়বে। যে একটা হলো তোমার এই কোন একটা বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল, এরপরে লেখচিত্র অঙ্কন এবং সাধারণ কিছু ত্রিগ্নমিতি অঙ্ক। এটি তুমি যদি পড়ো তার প্রশ্নমালা 6 থেকে একটি পুরো কোশ্চেন না পেলেও তুমি আংশিক কোশ্চেন এখান থেকে কমন পাবে। প্রশ্নমালা 6-এর সাথে কোশ্চেনের আমরা বলেছি যে একটা কথা বারবার তোমাদের বলে আসতেছি যে সিকিউতে কিন্তু অধ্যায় ভিত্তিক প্রশ্ন হবে এমনটি কথা নেই। সিকিউতে কিন্তু একটি অধ্যায়ের সাথে আরেকটি অধ্যায়ের কোশ্চেন মিক্সড হতে পারে, কারণ গণিতে কিন্তু একটা বিষয় যে দৃশ্যকল্প একাধিক হতে পারে, দৃশ্যকল্প 2টি হতে পারে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। সেক্ষেত্রে দৃশ্যকল্প 1 যদি 6 থেকে আসে, দৃশ্যকল্প 2 প্রশ্নমালা 7 থেকে হতে পারে। আমরা এই 7 থেকে 7-এর যে অধ্যায়ের যে বিষয়টি সেটা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলতে চাই। যে ত্রিগ্নমিতি 7 এই অধ্যায়টি মূলত আমাদের যে জিনিসটি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখানে, সেটি হলো যে ত্রিগ্নমিতি 7-এ যে সূত্রগুলো রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 7.1 থেকে শুরু করি এবং 7.7 লাস্টের যে অংশটি রয়েছে, অর্থাৎ যেখানে ত্রিভুজের সাইন সূত্র, কোসাইন সূত্র আছে, এই মধ্যে যতগুলো সূত্র আছে তোমার কাজ হবে এই সূত্রগুলোকে সবার আগে
ভালো মতো মুখস্থ করা। ইতিমধ্যে তোমরা মুখস্থ করেছো, এটাকে আবার কিছু রিপিট দেওয়া, কারণ ত্রিগ্নমিতির 7 প্রশ্নমালা যখনই কোনো অঙ্ক তুমি করতে যাবে তখনই কিন্তু এই সূত্রের প্রয়োজন হবে। সূত্র ছাড়া কিন্তু তুমি ত্রিগ্নমিতির কোনো সূত্র অঙ্ক মিলবে না। এটি কথা আমরা সবসময় ছাত্রদেরকে বলি যে ত্রিগ্নমিতির সূত্র যে ছাত্রের মাথায় সবগুলো সূত্র মাথায় আছে, হ্যাঁ, তার অঙ্ক হবেই। হয়তো কারো একটু সময় কম লাগবে, কারো একটু বেশি লাগবে, কিন্তু ত্রিগ্নমিতির সূত্র জানা থাকলে তোমার অঙ্ক করতে তোমার কোনো সমস্যা হবে না। ত্রিগ্নমিতির প্রশ্নমালা 7.1-এ আমাদের খুব বেশি একটা অঙ্ক এখানে নেই। কিছু অঙ্ক আছে 9-10-এ ছিল, ওই যে সাইন স্কোয়ার π/3 প্লাস কস স্কোয়ার π/6, এরকম কিছু অঙ্ক প্রমাণ করো, এই ধরনের অঙ্ক। 7.2-তে সাধারণ অঙ্ক আছে। 7.3-তে কিছু অঙ্ক আছে তোমরা দেখবা খুব ইম্পর্টেন্ট, যেমন যে তোমার প্রমাণ করো tan 20 tan 40 tan 60 সমান √3, এই ধরনের কিছু অঙ্ক আছে 7.3 থেকে পরীক্ষা আসে। এবং 7.4-এও এখানে আমরা বলবো যে 7.3 এবং 7.4 খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 7.3 এবং 7.4 যেই অধ্যায়টি রয়েছে, 7.3 এবং প্লাস 7.4, এই দুটি অধ্যায়, বিশেষ করে এই দুটি অধ্যায়কে তোমরা আরও ভালো, এখানে যে সূত্রগুলো আমাদের রয়েছে যে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, টু সাইন এ সাইন বি, টু কজ এ কজ বি, এই সূত্রগুলোকে কেন্দ্র করে যে অঙ্কগুলো রয়েছে সাধারণত এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে। এবং এখানে 7.5-এ এখানে এমসিকিউর জন্য কিছু আছে যে তোমাকে সরাসরি মান নির্ণয়, যেমন সাইন 18 ডিগ্রি, সাইন 18 ডিগ্রির মান, তারপরে তোমার কস 18 ডিগ্রি, এই ধরনের যে তোমার মানগুলো আছে এটি সরাসরি মুখস্থ করবে, কারণ এটি এমসিকিউর জন্য তোমার গুরুত্বপূর্ণ। সর্বোপরি ত্রিগ্নমিতি আমরা বলতে চাই, ত্রিগ্নমিতি 7.6-এ যে অধ্যায়টি আছে, 7.6-এ তোমার কিছু অধ্যায় আছে যে 7.6 এখানকার অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে, যে বলা আছে যে a প্লাস বি প্লাস সি সমান পাই হলে প্রমাণ করে এত এত সমান এত। এই ত্রিগ্নমিতির 7-এর 7.6 এই অধ্যায়টিকে তোমাকে খুব ভালো মতো পড়তে হবে, যে a প্লাস বি প্লাস সি সমান পাই হলে প্রমাণ করে এত, a প্লাস বি প্লাস সি π/2 হলে প্রমাণ করে এত, a প্লাস বি প্লাস সি 2π হলে প্রমাণ করো এত। এখানে একটি কথা আমি তোমাদেরকে বলে দিই, আমরা সবসময় যখন পরীক্ষার খাতা দেখি, বোর্ড পরীক্ষার খাতা দেখি, তখন তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে তোমার এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে তোমাকে যে a প্লাস বি প্লাস সির যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা কি পাই দেওয়া আছে না 2π না π/2। আমরা লক্ষ্য করি যে দেওয়া আছে 2π, ছাত্র a প্লাস বি প্লাস সি পাই ধরে অঙ্কটি করে ফেলে, লাস্টে কি অঙ্ক তার মিলে না। দেওয়া আছে π/2, ছাত্র a প্লাস বি প্লাস সি 2π ধরে অঙ্কটি মিলে করে ফেলে। তো ওই জায়গাটা ভালো মতো ফলো করবে যে আমার এখানে কি দেওয়া আছে, যে a প্লাস বি প্লাস সি 2π। এখানে একটা কথা, যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে a প্লাস বি প্লাস সি পাই না দিয়ে তোমাকে একটা ত্রিভুজ দিয়ে দিল, উদ্দীপক হিসাবে এই ত্রিভুজ দিয়ে দিল, এই ত্রিভুজ a প্লাস বি প্লাস সি উদ্দীপক হিসেবে, সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে যে না, তার এই ত্রিভুজ দিলে তো কথাটা একই হবে। 7.7 অধ্যায়ে যেটি আছে সেটি হলো আমাদের এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটা হলো তোমার ত্রিভুজের সাইন সূত্র, আর একটা হলো ত্রিভুজের কোসাইন সূত্র। সাইন সূত্র, কোসাইন সূত্র, এখানে ছাত্রদের একটা সবসময় একটা প্রশ্ন থাকে যে স্যার আমাদের যে উপপাদ্যগুলো আছে, অর্থাৎ যে ধরনের প্রমাণগুলো আছে, যেমন সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, কিংবা সাইন সূত্র, কোসাইন সূত্র, এই ধরনের প্রমাণ আমরা পরীক্ষার জন্য পড়ব কিনা। যেমন তোমাকে সাইন সূত্র যেটা আছে a বাই সাইন এ, b বাই সাইন বি, b বাই সাইন বি, c বাই সাইন সি, এই যে তোমার এই যে সাইন সূত্রটা পরীক্ষা 2i স্যার সাইন সূত্রটা পরীক্ষা আছে। এখন এখানে ছাত্রদের অনেক প্রশ্ন থাকে স্যার এই ধরনের প্রমাণ পরীক্ষা আসবে কিনা। এখন একটা কথা বলি যে আমাদের জ্ঞানমূলক যেটি আনছে ক অংশ যেটি আছে, সেখানে তোমরা জানো যে তোমাদের সবসময় একটা কথা তোমাদের শিক্ষকরাও বলে, সর্বদাই বলে, যে শ্রেণীকক্ষে তা আমরা সবসময় বলে থাকি যে জ্ঞানমূলক কোশ্চেনটা কিন্তু বই থেকে সরাসরি করা যাবে, জ্ঞানমূলক কোশ্চেনটি উদ্দীপক থেকে হতে হবে এমন কোনো কথা নেই। যে কারণে তোমাদের ভিতরে এই বিষয়টি সবসময় চলে আসে যে স্যার তাহলে এই ধরনের প্রমাণ আমরা পরীক্ষায় দিব কিনা, এই ধরনের প্রমাণ পরীক্ষায় দিব কিনা, আসবে কিনা। হ্যাঁ, এই ধরনের প্রমাণ পরীক্ষা আসতে পারে যদি সেই প্রমাণটি যদি তার যে দৈর্ঘ্য তা যদি 2 নম্বরের জন্য হয় তাহলে আসবে। যেমন আমি যদি এই প্রমাণটি ত্রিগ্নমিতির সূত্র অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে করতে চাই তাহলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, এটা বড় হবে, কোসাইন সূত্র বড় হবে। কিন্তু এই প্রমাণটিকে তুমি যদি
অর্থাৎ এই প্রমাণটিকে তুমি যদি a বাই সাইন a বাই সাইন c এই প্রমাণটিকে তুমি যদি ভেক্টর পদ্ধতিতে করো কিংবা কোসাইন সূত্র যেটা আছে আমরা যেমন cos c a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, এই যে কোসাইন সূত্র যেটি আছে এটি যদি তুমি ভেক্টর পদ্ধতিতে করো তাহলে কিন্তু সংক্ষিপ্ত আকার এটি হয়ে যাবে। সুতরাং পরীক্ষায় যদি কখনো তোমার এই সাইন সূত্র কিংবা কোসাইন সূত্র পরীক্ষায় আসে তুমি ভেক্টর পদ্ধতিতে মনে রাখবা, এবং এটি এখানে যেমন আসলেও তুমি ভেক্টর পদ্ধতি দিতে পারবে। আর ভেক্টরে যদি এটি পরীক্ষা আসে, ভেক্টরে কিন্তু এই প্রমাণ আছে, সেখানেও কিন্তু তুমি ভেক্টর পদ্ধতি প্রয়োগ করতে হবে। কারণ পরীক্ষার খাতায় তোমাকে কোশ্চেনে তোমাকে লেখা থাকবে না এটি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো, সুতরাং এখানে ভেক্টর পদ্ধতি প্রয়োগ করা যাবে। তোমরা এই জিনিসটা মনে রাখবে। সুতরাং স্বাভাবিকভাবে আমরা বলি যে এই ধরনের প্রমাণ পরীক্ষায় যদিও আসে তাহলে অস্বাভাবিক কিছু নয়। এখান থেকে এই ত্রিকোণমিতি 7.7 থেকে আমরা বলতে চাই যে একটি 7.7 পর্যন্ত যে অধ্যায়টি রয়েছে 7.1 থেকে 7.7, এখান থেকে একটি কোশ্চেন তো ফুল আসবেই, এবং তার এমন হতে পারে তার কিছু অংশ প্রশ্নটা 6-এর সাথে যোগ হয়ে যেতে পারে। এই হলো ত্রিকোণমিতি। তাহলে 6-7 থেকে 2টি সিকিউ থাকবে। এরপর আসো ত্রিকোণমিতি 9, অর্থাৎ ক্যালকুলাস 9। মানে ক্যালকুলাসের এই অংশটি আমাদের রয়েছে সেটি কিন্তু আমরা জানি যে অনেকের কাছে ক্যালকুলাস খুব ভালো লাগে। আর ক্যালকুলাসের যে বিষয়টি সেটা হলো যে এই প্রথম অংশে অন্তরীকরণ এবং যোগজীকরণ 9 এবং 10-এ। তাই এই 9-এর যে অংশটি সেই অংশটি কিছুটা ভালো লাগে আমাদের কাছে, অনেকের কাছে খুব ভালো লাগে, যে কারণে আমরা সবসময় বলি যে 9কে তুমি ভালো মতো রিভিশন দিবা। তাই 9কে যখন তুমি রিভিশন দিবা, 9 আমাদের শুরুতে কী আছে? শুরুতে আছে লিমিট, এরপরে আছে সাধারণ অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, স্পর্শক অভিলম্বের অঙ্ক, এরপর আছে তোমার ম্যাক্সিমাম মিনিমাম, লঘুমান এবং গুণমান। এখানে যে জিনিসটি তোমাকে আনতে হবে সেটা হলো, আমরা ছাত্রদেরকে সবসময় বলি যে লিমিটের অঙ্ক তো পরীক্ষায় আসতেই পারে, আর লিমিটের অঙ্ক আসলে ক অংশে এখানে সাধারণ যে অন্তরীকরণগুলো আছে, সাধারণ অন্তরীকরণ কিন্তু 2 নম্বরের জন্য একটি ক অংশ আসতে পারে। এখানে মূল নিয়ম আছে, এখন অনেকেই প্রশ্ন হয় যে স্যার মূল নিয়ম কি পরীক্ষা আসবে কিনা? হ্যাঁ, পরীক্ষা আসতে পারে। সরাসরি মূল নিয়ম পরীক্ষায় আসবে না, বলবে না তুমি সাইন এক্সের অন্তরীকরণ করো, কজ এক্সের অন্তরীকরণ করো, তাহলে কী হবে হতে পারে? যেমন মনে করো তোমার এখানে একটা উদ্দীপক হিসাবে আছে যে f অফ e⁻x, এটা একটা উদ্দীপক। এখন তোমাকে যদি পরীক্ষায় বলা হয় যে f অফ 2x এর মূল নিয়ম অন্তরীকরণ করো, মানে কি e⁻2x কে তোমাকে মূল নিয়ম অন্তরীকরণ করতে হবে, আসতেই পারে। আর একটা কথা তো মনে রাখবা, মূল নিয়মের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে একটি বিষয় তোমাকে মনে রাখতে হবে যে মূল নিয়মের যে সূত্রটি আছে, মূল সূত্র যেটাকে আদি সূত্র বলি আমরা, যে সূত্রের সাহায্যে আমরা এই মূল নিয়মের অঙ্কগুলো করি, সেই সূত্রটিকে আগে লিখতে হবে। সেই সূত্রটিকে তুমি যদি আগে লিখো তাহলে সেখানে কিন্তু তুমি 1 নম্বর আগে পাবে, এরপরে তুমি অঙ্কের প্রসেসিংয়ে যাবে। হ্যাঁ, ক্যালকুলাসও কিন্তু একই কথা, যে অঙ্কের অ্যান্সার মিললেই যে তুমি ফুল মার্কস পাবে, না মিললেই পাবে না তা কিন্তু না। এই অঙ্কের ভিত্তি যখন একটা ছাত্র e⁻x এর মূল নিয়ম অন্তরীকরণ করে, তখন সে ওই মূল নিয়মের সূত্রটি তুমি যদি লিখো তাহলে তুমি 1 নম্বর পাবে। এরপরে যখন তুমি e⁻x এর তুমি ধারা ব্যবহার করবে তখন তুমি আরও 1 নম্বর তুমি পাবে। এইভাবে পার্ট বাই পার্ট তোমাকে সৃজনশীলের নাম্বার দেওয়া হবে। তোমরা এই জিনিসটা কিন্তু তোমরা ভুলেই যাও যে অঙ্কের একেবারে উত্তর মিলতে হবে তাহলেই কিন্তু নাম্বার পাবে, তা না। সৃজনশীলে কিন্তু সিস্টেমটি অন্যরকম। এরপরে আমাদের এখানে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটি 9.6789, যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। সেখানে তুমি মনে করো একটা অংশে তোমাকে y সমান তোমাকে বলা sin 2x আছে, এটা হলো তোমাকে উদ্দীপক। এখন এই ধরনের একটা অঙ্কে যখন তোমাকে y3 পর্যন্ত তোমাকে বের করতে হয়, হ্যাঁ, একটা পর্যায়ক্রমিক অন্তরীকরণে কোনো একটি অংশে গিয়ে তোমাকে y3 মানে কি 3 বার তোমাকে অন্তরীকরণ করতে হয়, তখন কিন্তু তোমাকে প্রথমে তুমি y1 বের করবা, এরপরে তুমি y2 বের করবা, এরপরে তুমি y3 বের করবা। মনে রাখতে হবে এই y1 যখন তুমি বের করো, y1 যদি সঠিকভাবে তুমি বের করতে পারো 2 cos 2x, তার জন্য কিন্তু তুমি 1 নম্বর পাবে। y2 বের করতে পারলে তুমি আরও 1 নম্বর পাবে, y3 বের করতে পারলে তুমি আরও 1 নম্বর পাবে, এবং সর্বশেষ তার যদি যে প্রমাণটি করতে তোমাকে বলবে তা মিলাতে পারলে তুমি আরও 1 নম্বর পাবে। তাহলে প্রমাণটি যদি একজন ছাত্র না মিলে যায়
সে যদি y3 পর্যন্ত করে কিংবা y2 পর্যন্ত করে তাহলে কিন্তু সে আংশিক নাম্বার পাবে। হ্যাঁ, আমরা আশা করি যে তুমি সর্বশেষ পর্যন্তই তোমরা করবে যদি পরীক্ষার হলে তোমার এমন ঘটনা ঘটে। আর একটি কথা এই প্রসঙ্গে বলে রাখি, অনেক সময় আমাদের কখনো কখনো আমরা অতীতে দেখেছি, অভিজ্ঞতা দেখেছি, কখনো কোনো কোশ্চেনে যদি প্রিন্টিং মিস্টেক থাকে তখন কিন্তু পরীক্ষার হলে আমরা বুঝে যাই এটা মিস্টেক আছে। তাহলে ওই মিস্টেক থাকলে তুমি যতটুকুই অঙ্কটির প্রসেসিং করবা অতটুকুই করে রেখে দিবা, কোনো কাটাকাটি করবা না, কোনো কাটাকাটি তুমি করবে না, কোনো কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। তাই এইভাবে পর্যায়ক্রমিক অন্তরীকরণ তুমি করবে, কারণ পর্যায়ক্রমিক অন্তরীকরণের অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি, এটা আমাকে করতে হবে। এরপর আমাদের এখানে আছে স্পর্শক এবং অভিলম্বের অঙ্ক। হ্যাঁ, ট্যানজেন্ট এবং নরমালের অঙ্ক। স্পর্শক এবং অভিলম্বের যে অঙ্কগুলো আছে এখানে স্পর্শক অভিলম্বের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে। একটা কথা আমরা বলি যে তোমাকে 9.6 থেকে 9.9 অর্থাৎ এখানে কিন্তু পর্যায়ক্রমিক বলো, স্পর্শক অভিলম্বের অঙ্কে বলো, তোমার লঘুমান গুরুমান বলো, যেখানেই বলো, যাই তোমাকে বের করতে বলবে সবার আগে কিন্তু তোমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, y1 বের করতে হবে সবার আগে। কিন্তু এই কাজটি করতে হবে যেই অঙ্কই পরীক্ষা আসুক না কেন, তাহলে সেটা বের করতে পারলেই কিন্তু তুমি 1 নম্বর অর্জন করে ফেলবে। তাহলে স্পর্শক অভিলম্বের যখন অঙ্ক তোমাকে পরীক্ষা আসবে, যখন তোমাকে বলা হবে যে এই বক্ররেখাটির এই বিন্দুতে এই বক্ররেখাটির যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল কিংবা ওয়াই অক্ষের সমান্তরাল তা নির্ণয় করো, তখন শুরুতেই তোমাকে কি বের করতে হবে? আমরা জানি যে শুরুতেই তোমাকে ডিডিএক্স অফ ওয়াই বের করতে হবে। এটা বের করতে পারলে তুমি 1 নম্বর পেয়ে যাবে, এটা একটা অংশ অঙ্কের। দ্বিতীয়ত, যখন স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে তখন তুমি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে? 0 হবে। হ্যাঁ, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 বসাবে। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 বসালে সেখান থেকে এক্সের মান বের হয়ে আসবে, সেটি আরেকটি তোমার অংশ হবে। এরপরে তুমি স্পর্শকের সমীকরণ বের করবে, অভিলম্বের সমীকরণ বের করবে। এবং এখানে একটি কথা, স্পর্শক অভিলম্বের সমীকরণে যখন তুমি অঙ্ক করবে তখন স্পর্শকের সূত্রটি আর অভিলম্বের সূত্রটি তুমি লিখে নিবে। আমি একটা কথা তোমাদেরকে শুরুতে বলেছি যে ক গ্রুপের যখন আলোচনা করেছি, যে সেখানে কিন্তু একটা আলোচনা করে বলেছি যে যখন তুমি স্পর্শক এবং অভিলম্ব হোক, যে কোনো অঙ্কই হোক, যখন তার সূত্র থাকবে, ওয়ার্কিং ফর্মুলা থাকবে, তুমি আগে কিন্তু সেটি লিখে নিবে, তাহলে কিন্তু সেখানে তুমি নাম্বার অর্জন করতে পারবে। এরপরে আমরা আসি যে স্পর্শক অভিলম্বর পরে তোমাদেরকে আমরা নিয়ে যাব কোথায়? ম্যাক্সিমাম মিনে, অর্থাৎ লঘু এবং গুরু মানে। সেখানে সেই অঙ্ক আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, যে একটা অঙ্কে যখন তোমাকে এখানে এফ অফ এক্স, যখন আমাদের কোনো একটা ফাংশন তোমাকে দেওয়া থাকে, মনে করো এখানে লন এক্স দেওয়া থাকলো, যখন এই ফাংশনটির তোমাকে বলা হয় যে এই কোন বিন্দুতে লঘুমান, কোন বিন্দুতে গুরুমান নির্ণয় করো, কিংবা এর সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন মান বের করো, কিংবা বৃহত্তম কিংবা ক্ষুদ্রতম মান বের করো, তাহলে এই অঙ্কের অনেকগুলো অংশ আছে। প্রতিটা অংশ তোমাকে পার্ট বাই পার্ট করতে হবে। কিভাবে প্রতিটা অংশ আমরা পার্ট বাই পার্ট করবো? যে তুমি প্রথমে যে অংশটি তুমি করবে, যে সেটা তো আমরা জানি যে প্রথমে আমরা এই অঙ্কটির তোমার ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো, মানে f1 x নির্ণয় করবো, এটা আগে নির্ণয় করবো, এটা নির্ণয় করবো। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি, পরবর্তীতে আমরা এটা সমান সমান কি 0 বসাবো, অর্থাৎ আমরা জানি যে এই f1 x এর মান 0 হতে হবে যে কোনো বিন্দুতে ফাংশনটির লঘুমান গুরুমান থাকে। তৃতীয়ত আমরা যে কাজটি করবো সেটা হলো f ডাবল প্রাইম x নির্ণয় করবো নাকি। তাহলে প্রথম কাজ হলো আমার এইটা, দ্বিতীয় কাজ হলো এইটা, তৃতীয় কাজ হলো এইটা। তখন আমরা দেখব যে এক্সের যে মান আমরা পেলাম, সেই এক্সের মানে আমরা কি বলা হয় যে কোন বিন্দুতে ফাংশনটির বৃহত্তম আর কোন বিন্দুতে ফাংশনটির ক্ষুদ্রতম, এরপরে ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান নির্ণয় করবো। তাহলে এখানে যে অংশগুলো রয়েছে প্রতিটা অংশের জন্য তোমার নাম্বার আছে। তুমি প্রথমে ডিওয়াই ডিএক্স বের করবে, অর্থাৎ f1 x বের করবে, এবং আমরা জানি কোনো ফাংশনটির বৃহত্তম ক্ষুদ্রতম মান থাকার প্রধান শর্ত হলো এর f1 x = 0 বসানো। তুমি সেটি বসিয়ে x এর মান বের করবে, মান বের করলে এরপরে তুমি আবার দ্বিতীয়বার তুমি অন্তরীকরণ করলে, সেখানে তুমি x এর মান তুমি বসাবা, বসে যদি 0-এর চেয়ে বড় হয়
তাহলে ক্ষুদ্রতম আর শূন্যের চেয়ে ছোটো হলে বৃহত্তম। তাহলে এই অতঃপর আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান নির্ণয় করব। তাহলে দেখো যে এই অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলি যে একটা অঙ্কের যতগুলো অংশ হওয়া দরকার ঠিক ততটা অংশই তুমি করবে। আর শুরু থেকে যেটা অর্থাৎ প্রশ্ন 9-এর যে বিষয়টি এখানে কিন্তু তোমার নর্মাল অন্তরীকরণ যেটি, সেই নর্মাল অন্তরীকরণে অনেক ক্ষেত্রেই অনেক অঙ্ক তোমাকে পরীক্ষায় আসে যে ক অংশে পরীক্ষা আসতে পারে, নর্মাল ডিফারেন্সিয়েশন আসতে পারে, ওখান থেকে লিমিট পরীক্ষায় তোমাকে দিয়ে দিতে পারে। হ্যাঁ, ক অংশে যখন নর্মাল ডিফারেন্সিয়েশন আসবে সেক্ষেত্রে 2 নম্বরের জন্য সেক্ষেত্রে তোমাকে নর্মাল অন্তরীকরণে অঙ্ক তোমাকে করতে হবে। কিছু কিছু অঙ্ক আছে যে আমাদের নর্মাল অন্তরীকরণে, যেমন চলকের পাওয়ার যখন চলক থাকে তখন আমরা কিভাবে এই অঙ্ক করব। তখন আমরা জানি যে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে চলকের পাওয়ার যখন চলক থাকবে তখন উভয় পক্ষে আমরা এলএন ব্যবহার করব, লন ব্যবহার করে অঙ্ক করব। হ্যাঁ, কিংবা কখনো কখনো সরাসরি তোমার ডিফারেন্সিয়েশন কোনো অঙ্কে আমরা করে থাকবো, সেই বিষয়টির প্রতি লক্ষ্য রাখবো, নর্মাল ডিফারেন্সিয়েশন পরীক্ষায় আসবে। তাহলে আমাদের এই ক্যালকুলাস 9 যে অধ্যায়টি আছে, ক্যালকুলাস 9-এর এই অধ্যায়টিতে আমরা যে বিষয়টি আমরা লক্ষ্য করব সেটা হলো যে লিমিট, হ্যাঁ, তারপরে মূল নিয়মে অন্তরীকরণ, এরপরে নর্মাল ডিফারেন্সিয়েশন, এরপরে তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ, স্পর্শক অভিলম্ব, সর্বশেষ হলো আমাদের কাছে আছে যে লঘুমান এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয়। এখান থেকে কিন্তু একটি কোশ্চেন পরীক্ষা আসবেই, এটি নিশ্চিত। সুতরাং এই চ্যাপ্টারটিকে খুব ভালো মতো পড়তে হবে, বিশেষ করে শেষের দিকে স্পর্শক অভিলম্ব নির্ণয়, লঘুমান গুরুমান, পর্যায়ক্রমিক অন্তরীকরণ কোশ্চেন পরীক্ষা হবেই। এবং এই চ্যাপ্টারটিকে তোমরা ভালো মতো পড়বে এবং এখান থেকে এমসিকিউ তো হবেই, এমসিকিউ হবেই। এবং ক্যালকুলাস এই প্রশ্নটা বড়, এখান থেকে 3টা এমসিকিউ হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটিকে তোমার খুব সিরিয়াসলি তোমাকে পড়তে হবে, সিরিয়াসলি পড়তে হবে, যে এখান থেকে যেন কোশ্চেন কোনোভাবে ছুটে না যায়। কারণ এই জন্য আমরা সবসময় বলি যে ছাত্ররা সবসময় ঝুঁকে থাকে ওদিকে, যে গ্রুপ এ থেকে আমি 3টা প্রশ্নের উত্তর দিব, বি থেকে আমি 2টা প্রশ্নের উত্তর দিব, তাই না? এদিকে ঝুঁকে থাকে সাধারণত। তাহলে এদিকে গ্রুপ বি থেকে যদি তুমি 2টা প্রশ্নের উত্তর দিতেই চাও, তাহলে সেই 2টি অধ্যায় কোন 2টি অধ্যায়কে তুমি ভালো মতো পড়বে, তাই না? সেই 2টি অধ্যায়ের ভিতরে আমরা তো আমাদের বাছাই করে নিতে হবে কোন 2টি অধ্যায়কে ভালো মতো পড়বো। তাহলে এটি হলো তোমার প্রশ্নমালা 9-এর যে অন্তরীকরণ, সেটি আমাদের কাছ থেকে গেল। এবার আমি আসি প্রশ্নমালা 10, ইন্টিগ্রেশন। এই প্রশ্নমালা 10 এটি গ্রুপ বি এর সর্বশেষ অধ্যায়। যে এখানে যে বিষয়টি, এখানে এই অংশটিও বেশ বড়। আমরা যদি বইগুলোকে লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে এখানে 10.1 থেকে 10.7 এই পর্যন্ত এই অধ্যায়ের 7টি অংশ আছে। 7টি অংশের কে পড়তে গিয়ে আমাদের অনেকের কাছেই খুব সমস্যা মনে হয়। তবে সবার আগে আমরা যে কথাটি আমি তোমাদেরকে বলতে চাই, যে অন্তরীকরণের যে সূত্রগুলো তোমরা মুখস্থ করেছো, আত্মস্থ করেছো, ঠিক ইন্টিগ্রেশনের সূত্রগুলোকে আগে তোমাকে নিজের আয়ত্তে আনতে হবে। আনার পরে তোমার ইন্টিগ্রেশনে তোমার পরবর্তীতে ধাপে তুমি ইন্টিগ্রেশনটা শুরু করবে। ইন্টিগ্রেশনে কিন্তু 2টা অংশ আছে, একটা হলো তোমার অনির্দিষ্ট যুগজীকরণ, একটা হলো নির্দিষ্ট যুগজীকরণ। প্রশ্নমালা 10-এ 2টি অংশ আছে, একটা হলো অনির্দিষ্ট যুগজীকরণ, একটা হলো নির্দিষ্ট যুগজীকরণ। তাহলে শুরু দিকে যেটা আছে যে অনির্দিষ্ট যুগজীকরণ, যেটা 10.1 থেকে শুরু করে 10.5, এখানে তো আমাদের বিশেষ করে 10.3 অনেক অঙ্ক আছে। 10.3 অংশটাকে আমরা মনে করি যারা পারে, পুরোটা যদি পারে তাহলে কিন্তু তার ইন্টিগ্রেশনের আর কোথায় সমস্যা হওয়ার কথা নয়। বিশেষ করে পিছনের দিকের অঙ্কগুলো 10.3 একটুখানি অনেকের কাছে কঠিন মনে হয়। শুরুর দিকে একটু ভালো মতো পড়বা, 10.2টাও ভালো মতো পড়বা, আর 10.1 তো খুব সাধারণ একটি অংশ, অংশ একটা মনে রাখবে। আর এখানে যে 2টি অধ্যায়কে আমরা একটু কম করি কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সেটি হলো একটা হলো তোমার 10.5 আর একটা 10.4। 10.4 ধরো যে আংশিক ভগ্নাংশ করে ইন্টিগ্রেশন করা, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি অংশ। এখানে কিন্তু পরীক্ষায় এটা পরীক্ষা আসে যে আংশিক ভগ্নাংশ করে ইন্টিগ্রেশন করা,
এই জায়গাটা কিন্তু অনেক 10.5 অনেক ছাত্রই আছে আমাদের এই অংশটিকে বাদ দেয়, যে এখানে মনে করে যে না এটা একটু আংশিক ভগ্নাংশ করে অঙ্কটি বড় হয়ে যায়, কিন্তু না, তুমি আংশিক ভগ্নাংশ তোমার 9 10-এ করেছি। সুতরাং আংশিক ভগ্নাংশটা তুমি একটা 3-4টা নিয়ম আছে, যে এই 3-4টা নিয়ম তুমি যদি ফলো করো, আর এই আংশিক ভগ্নাংশ অঙ্ক করে করারই কি, যে আংশিক ভগ্নাংশ হলো তোমার শেষ লাইনে গিয়ে তোমাকে ইন্টিগ্রেশন করতে হয়, বাকিটা সবই তোমার আংশিক ভগ্নাংশ। যে আংশিক ভগ্নাংশটাকে গুরুত্ব দিতে হবে, এটাকে ভালো মতো তোমার পড়তে হবে। এই পুরো 10.5 যেটি আছে ইউভির সূত্র, ইন্টিগ্রেশন ইউভি, হ্যাঁ ইউভির সূত্র, এই 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 অংশটি কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইউভির চ্যাপ্টার ব্যবহার করে। কারণ ইউভিটাকে ব্যবহার করে তুমি যখন 10.6-এ তুমি যখন যাবা, অর্থাৎ নির্দিষ্ট যুগ্মজীকরণ ডেফিনিট ইন্টিগ্রাল, সেখানেও কিন্তু ইউভি সূত্র ব্যবহার করে অঙ্ক আছে। এখন ইউভিতে ছাত্ররা তোমার সাধারণত অন্তরীকরণটাকে সহজ মনে হয়, কিন্তু ইন্টিগ্রেশনটা কিন্তু মনে হয় যে ইউভিতে জটিল, কিন্তু ইউভিটাকে কিন্তু পরীক্ষা আসে, এটা মনে রাখবা। যে বিশেষ করে কিছু কিছু ইন্টিগ্রেশন আছে, যেমন তুমি মনে করো এখানে আমরা যখন ln x এর ইন্টিগ্রেশন করতে যাই, তখন আমরা কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো আমাদের সমস্যা হয়ে যায়। কিংবা যখন তুমি সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করতে যাও, হ্যাঁ না, সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করো, ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করতে যাও, তোমার সেক ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করতে যাও, তখন কিন্তু একটা সমস্যা হয় না। আমরা জানি যে এখানে ইন্টিগ্রেশন ln x ln x এর ইন্টিগ্রেশন, যাকে সহজে ইন্টিগ্রেশন করা যায় তাকে আমরা কি ধরি, ভি, আর যাকে যায় না তাকে ইউ। এখন ln x কে তো ইন্টিগ্রেশন করা যায় না, তাই না, সরাসরি করা যায় না, যায় মানে কি সরাসরি করা যাবে না, তাই এটাকে ইউ ধরে আমরা ভি ধরবো কাকে, 1-কে, আমরা এটা ইউ ভি করবো। এরপরে আমাদের যেটা হলো যে এই ইন্টিগ্রেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটি তোমরা নিজেরাও জানো, যে প্রশ্নটা 10.6 এবং 10.7, সেটা হলো নির্দিষ্ট যুগ্মজীকরণ, যেখানে সীমা দেওয়া আছে। এখানে কিন্তু পরীক্ষায় পরীক্ষা তুমি যদি টেস্ট পেপার ঘাটো, টেস্ট পেপার ঘাটলে তুমি দেখবা, তোমরা দেখেছো ইতিমধ্যে দেখেছো যে এখানে কিন্তু আমাদের অনেক বোর্ড পরীক্ষায় দেখবা, এর আগে গত বছর যে বোর্ড পরীক্ষাটি ছিল, বিভিন্ন বোর্ডের যে কোশ্চেন ছিল সেখানে তুমি দেখবা, এবং আমরা দেখব যে ওটা কি বলা হয়, প্রশ্নমালা 10.7-এর ইন্টিগ্রেশন অঙ্ক অনেকবার পরীক্ষা আসতেছে। সেক্ষেত্রে ওখানে কি, যেমন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। এখন এখানে অনেক ক্ষেত্রে আছে যে যেমন x² + y², তোমাকে বলা হলো 4, এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তখন x² + y² = 4 বৃত্তের ক্ষেত্রফল যখন তোমাকে নির্ণয় করতে বলবে, এখানে কিন্তু মনে রাখতে হবে যে অনেক সময় ছাত্র এখানে কি করে, তারা জানে যে এটা তো আমরা জ্যামিতিক উপায়ে পড়েছি, এটা πr² হবে না, এটা কিন্তু অবশ্যই আমাকে ইন্টিগ্রেশন প্রক্রিয়ায় করতে হবে, সমাকলন প্রক্রিয়ায় ইন্টিগ্রেশন করতে হবে। আবার কখনো কখনো এখানে আমাদের এই ইন্টিগ্রেশনের এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে উদ্দীপকটা ছবি দিয়ে দেয়। এইটা হলো এই 0.033, তার মানে কি, তোমাকে এখানে যেটা বলা হয়েছে যে এখানে যদি বলা হয় যে এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের কেন্দ্র হলো কত, 0, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত, 3, তাহলে বলা হলো যে এই উদ্দীপকে উল্লেখিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। যখন তোমাকে এটা বলা হবে তখন কিন্তু তোমাকে ইকুয়েশন দেয় নাই, তার মানে কি এই ছবি থেকে, এই উদ্দীপক থেকে আমাকে কি করতে হবে, আমাকে ইকুয়েশনটাকে বের করতে হবে। সেটা কি, ইকুয়েশনটা কি হবে, আমরা জানি বৃত্তের সমীকরণ কি হবে, x² + y² = কত, 3²। তার মানে x² + y² = কত, 9। এই বৃত্তের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে, যার ব্যাসার্ধ কত, 3। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা এই ফার্স্ট যে কোঅর্ডিনেটে যে অংশটি আছে, এই অংশটিকে ক্ষেত্রফল বের করে আমরা তাকে 4 দিয়ে গুণ করে পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলি। আর এই ক্ষেত্রে তুমি বৃত্তের যে ক্ষেত্রফলের যে কমন যে সূত্র আছে, সেই সূত্রটি তো আমাদের সবার জানা, πr²। তাহলে ক্ষেত্রফল কি হবে, πr², পাই আর মানে কত, 3², তার মানে কি 9π। এখানে একটি কথা মনে রাখবে, যখন এই ধরনের ক্ষেত্রফল নির্ণয়ের কোনো অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে, তখন কিন্তু লাস্টে গিয়ে বর্গ একক শব্দটি লিখতে হবে। তুমি যদি বর্গ একক না লিখো, এখানে অবশ্যই বর্গ একক লিখতে হবে। এই বর্গ একক না লিখলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। এই কথাটি মনে রাখতে হবে। ছাত্ররা আমরা বারবার বলার পরেও এই বর্গ একক শব্দটি কিন্তু আমরা অনেকেই লিখি না। এই ক্ষেত্রফলে বর্গ একক তোমাকে লিখতে হবে, এই কথাটি যেন মেমোরিতে থাকে। আবার
তুমি মনে করো যে এইভাবে একটা দেওয়া হলো যে এই ক্ষেত্রফল। আবার অনেক সময় আরেকটি বৃত্ত, একে আমি তোমাকে দেখাই যে ধরনের কী ধরনের কোশ্চেন পরীক্ষায় তোমাকে হতে পারে। যে আচ্ছা, এখন তোমাকে বলতে পারি যে এই যে বৃত্তটি তোমাকে দেওয়া আছে, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র হলো আমরা লক্ষ্য করতে পারতেছি কি 0 0। এখন কেন্দ্র যদি 0 হয় তাহলে ব্যাসার্ধ 4, ব্যাসার্ধ কত 4 হবে। তাহলে এই যে তোমার বৃত্তটি তোমাকে এখানে দেওয়া আছে, এখন তোমাকে বলা হতে পারে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাকে কোনো ইকুয়েশন তোমাকে দিবে না, তখন কিন্তু এখানে আমরা জানতে চাই ছাত্র আসলে তার বেসিক ধারণাটা কোথায়। ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে কি বৃত্তের উপরের যে অংশ দুটি আছে এটি তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। উপরের ক্ষেত্রফলটা কি আমরা ওইটা নির্ণয় করার সময় কি করতাম, 4 দিয়ে গুণ করতাম, একটা বের করে এটা গুণ করতে হবে কি 2 দিয়ে গুণ করে তোমাকে বের হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে এই হলো বৃত্তের এই ছায়াঘেরা অংশের। তোমাকে কিংবা যে কোনো একটা অংশের ক্ষেত্রফল বের করতে পারি, ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের করো, তাহলে আমরা সেভাবে করবো। এই ক্ষেত্রে অনেক সব প্রশ্ন আসে ছাত্রদের কাছ থেকে, যখন এই ধরনের একটি উদ্দীপক দেওয়া থাকবে তখন কি আমরা এই ছবিটা তো আমাদের উদ্দীপকে আছেই, তাহলে আমরা কি আবার এই ছবিটাকে স্যার আমরা কি খাতায় আঁকবো, খাতায় আঁকবো কি না? হ্যাঁ, তুমি যে সময় থাকে তাহলে ছবিটা এঁকে নিতে পারো, তবে ছবিটা উদ্দীপকে দেওয়া থাকলে তার খাতায় আঁকাটা একেবারেই জরুরি নয়। আঁকলে ভালো, না আঁকলে কোনো সমস্যা নেই, কারণ আঁকলে কি হয় তোমার অঙ্ক করতে সুবিধা হবে, শিক্ষকের অঙ্ক যখন সে খাতাটা চেক করবে তখন সুবিধা হয়। তার এই ধরনের অঙ্ক তোমাকে এইখান থেকে পরীক্ষা আসতে পারে। আবার দেখো তুমি যে তোমাকে বলা হলো যে কোনো একটা রেখাচিত্র দিয়ে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, যখন তোমাকে এই ধরনের একটা ছবি সাইন এক্সের গ্রাফ তোমাকে দিয়ে দেওয়া হলো, হ্যাঁ কোনো দিল না, যে এখানে বলা হলো যে ওয়াই, এটা হলো ওয়াই সমান সাইন এক্স সাপোজ, তাই না, এক ছবি তোমাকে দেওয়া হলো। তখন যখন তোমাকে বলা হবে যে এই যে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তোমাকে এটার স্থানাঙ্ক কত সেটা আমাকে জানতে হবে। এটার স্থানাঙ্ক তো আমরা অলরেডি জানি, তাই না। তখন তোমাকে এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কিংবা তোমাকে এতটুকু সহ তোমাকে যদি ক্ষেত্রফল বলে যে এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন এত টোটাল রেঞ্জ তোমাকে জানতে হবে, জেনে তোমাকে এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখন কোনো ক্ষেত্রে আমাকে বলা হতে পারে যে সরাসরি ইকুয়েশনটা দিয়ে বলা হতে পারে ক্ষেত্রফল নির্ণয় করো, কিংবা এই অংশে কিন্তু তোমাকে, যেটা আমরা জানি আমি বললাম যে ছবি দিয়ে তোমাকে বলা হতে পারে, একটি ফিগার তোমাকে দিয়ে বলা হবে যে এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন কিন্তু সেটা আমাকে বুঝতে হবে, ছবি থেকে এটা নিয়ে আসতে হবে, এই কথাটি মেমোরিতে রাখতে হবে। এই ত্রিকোণমিতি প্রশ্নমালা ক্যালকুলাস প্রশ্নমালা 10-এর যে এই যে 10.7-এর যে অংশটি আছে, এই অংশটি এই কারণেই আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই জায়গাটিতে খুব ভালো মতো এখানে পড়ব। তাহলে আমি যেটা ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম শুরু থেকে, সেটা হলো যে ইন্টিগ্রেশনের সর্বশেষ যে অংশটা আছে অর্থাৎ 10.7, এটাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, সবচেয়ে বেশি তুমি গুরুত্ব দিবে 10.7। আর এখানে আরেকটা কথা, যখন তোমাকে যদি কোশ্চেন বলা হয় যেমন ওয়াই সমান মনে করো এক্স, একটি সরল রেখা, আর বলা হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, এটা একটা বক্ররেখা, হ্যাঁ, কিংবা এক্স স্কয়ার যাই হোক বলা হোক। এখন তোমাকে যদি বলা হয় যে এই সরল রেখা এবং এই বক্ররেখা দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, সেক্ষেত্রে অনেকের কাছে একটা প্রশ্ন থাকে যে এই ক্ষেত্রে ছবি দিতে হবে কিনা, অবশ্যই ছবি দিতে হবে। তুমি এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক আসতে যদি সে উদ্দীপক ছবি দিয়ে আসে তাহলে আমার তো ছবি দেওয়া আছেই, কিন্তু ছবি দিয়ে না আসলে যদি তোমার শুধুমাত্র আমাকে ইকুয়েশন দিয়ে দেয়, তাহলে কিন্তু অবশ্যই তুমি অঙ্ক করার শুরুতে তুমি এখানে ছবি দিয়ে দেবে। ছবি না দিলে কিন্তু তুমি এখানে নাম্বার কাটা যাবে, কোনো ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নাম্বার দেইও না। তো এই জায়গাটা কিন্তু এই ক্যালকুলাসের একটি জায়গা আছে যেখানে তোমার ইন্টিগ্রেশনের লাস্ট 10.7-এ যে লাস্ট যে অংশটি আছে সেখানে তোমাকে ছবি দিতে হবে, এই কথাটি তোমাকে স্মরণ রাখতে হবে, ছবি দিয়ে তোমাকে অঙ্কটি করতে হবে। এবং এই ধরনের ছবির ক্ষেত্রে কিন্তু অনেকে প্রশ্ন করে স্যার ছবি কি গ্রাফ পেপার দিবে কিনা, পরীক্ষার হলে আমরা কি গ্রাফ পেপারে ছবিটা আঁকবো কিনা? না, অবশ্যই গ্রাফ পেপার দিবে না, এটা তুমি খাতায় তুমি রাফ ছবি আঁকবে। এবং অনেকে আমরা দেখি এই ধরনের ছবি আঁকার সময় তারা কলম ব্যবহার করে, পেন্সিল ব্যবহার করে না। তবে কলম ব্যবহার করার কোনো সমস্যা নেই, তুমি কলম ব্যবহার না করো, কলম ব্যবহার করে তুমি ছবিটা আঁকতে পারো। কিন্তু সমস্যাটা হলো যে কলম যখন তুমি ব্যবহার করবে তখন যখন এই ছবিটা যদি কোনো ভুল হয়
তুমি যদি এটিকে নতুন করে এডিট করতে যাও তাহলে কিন্তু তোমাকে এই ছবিটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা ছাত্রদেরকে এখানে সাজেস্ট করি যে তোমরা কলমকে ব্যবহার না করে তোমরা এখানে পেন্সিল ব্যবহার করবে, যেন ছবিটি যদি কোনো মিস্টেক হয় তাহলে তুমি যেন পুনরায় ছবিটিকে অঙ্কন করতে পারো। তাহলে আমরা ইন্ডিকেশন অর্থাৎ বস্তুমালা 10 নিয়ে যে বিষয়টি তোমাদের সাথে কথা বলতে বললাম, সেই 10-এ যে এখান থেকে একটি ফুল কোশ্চেন পরীক্ষা আসবে। আবার একটি কথা আছে যে অনেকে একটি প্রশ্ন করে, স্যার ডিফারেন্সিয়েশনের একটি কোশ্চেন পরীক্ষা আসলো প্রশ্ন 9 থেকে, 10 থেকে একটি প্রশ্ন পরীক্ষা আসলো, এখানে কি মিক্সড হতে পারে কিনা? হ্যাঁ, এখানে কিন্তু মিক্সড হতে পারে। মনে করো তুমি অন্তরীকরণের কোনো একটি অংশ তোমার বস্তুমালা 10-এ আসতে পারে। আমরা এই কথা তোমাদেরকে আগেও বলেছি যে গণিতে কিন্তু দুটি দৃশ্যকল্প থাকতে পারে। সেক্ষেত্রে তোমার এটা কি বলা হয় যে অন্তরীকরণের একটি দৃশ্যকল্প আর যুগজীকরণের আরেকটি দৃশ্যকল্প, দুটি দৃশ্যকল্প নিয়ে একটি উদ্দীপক হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। সুতরাং এটি হতে পারে। তাহলে এই ইন্টিগ্রেশনের প্রথম যে অংশটি আমাদের রয়েছে 10.1, 10.2, 10.3, এই 10.3 পর্যন্ত কিন্তু আমাদের সাধারণ ইন্টিগ্রেশন, এবং 10.3 অংশটি আমি আবারও বলি যে এই অংশটি কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায় এবং এটি তোমার পড়তে হবে। এরপরে 10.4-এ আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের অঙ্ক অনেকেই করতে চায় না, কিন্তু আংশিক ভগ্নাংশ তো একদিকে আমি মনে করি এটি তোমাদের জন্য মজার একটি বিষয়, কারণ তোমরা 9-10-এ আংশিক ভগ্নাংশ করেছো। এখানে আংশিক ভগ্নাংশ করতে করতে গিয়ে শেষ লাইনে গিয়ে তোমাকে একটা লাইন আছে যেখানে ইন্টিগ্রেশন করতে হয়, সুতরাং তুমি কেন করবে না? আর 10.5 হলো ইউভির সূত্র ব্যবহার করে তোমাকে এটি করতে হবে। হ্যাঁ, ইউভির সূত্র ব্যবহার করে। আর 10.67, তাহলে আমরা এই যে খ গ্রুপটা, যেটা গ্রুপ বি হিসেবে আমি বলেছি, যে খ গ্রুপে যে 4টি অধ্যায় আমাদের রয়েছে, সেই 4টি অধ্যায়ের প্রথম যে তোমার অধ্যায়টি ত্রিগ্নমিতি প্রশ্নমালা 6, দ্বিতীয় ত্রিগ্নমিতি 7 এবং 9 হলো তোমার অন্তরীকরণ, 10 হলো তোমার যুগজীকরণ। তাহলে এই 4টি অধ্যায় থেকে কিন্তু তোমাকে ধরে নিতে হবে যে 4টি অধ্যায় থেকে 4টি কোশ্চেন হবে, কোথাও একটু বেশি কোথাও একটু কম হতে পারে, কিন্তু এই গ্রুপে 4টি কোশ্চেন পরীক্ষায় থাকবে। তাহলে এই গ্রুপে যদি 4টি কোশ্চেন পরীক্ষা থাকে আমাকে কমপক্ষে 2টি অ্যান্সার করতে হবে। সুতরাং আজকেই তুমি নির্ধারণ করে নাও যে কোন যাদের প্রস্তুতি খুব ভালো, যারা খুব ভালো মতো প্রস্তুতি, আমি আশা করি সবাই প্রস্তুতি খুব ভালো মতো নিয়েছো। হ্যাঁ, তো যাদের খুব ভালো তারা তো 4টি অধ্যায়কেই ভালো মতো পড়বে। হ্যাঁ, আর যাদের একটু মনে হতে পারে যে না এই গণিতের আমার প্রস্তুতির একটু দুর্বল আছে, আমি এখানে একটু কাটছে, সেক্ষেত্রে তোমাকে বেছে নিতে হবে তুমি কোন অধ্যায়টিকে বেশি ভালো, অধ্যায়গুলোকে ভালো মতো পড়বে। সেটা আমি মনে করি 9 তো তুমি পড়বেই, তুমি 6 পড়বে, 6-এর সাথে তুমি 7-এরও কিছু অংশ পড়বে, পড়লে তুমি এখান থেকে দুটি অংশ কিন্তু সহজেই তুমি কমন করে দেবে। আর একটা কথা যে এই অধ্যায়গুলো তুমি সিকিউর জন্য হয়তো বা একটা অধ্যায়কে তুমি একটু ডিসলাইক করতে পারো, অপছন্দ করতে পারো, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু কোনোভাবেই তোমার এখানে অবহেলা করা যাবে না। এমসিকিউতে কিন্তু তোমাকে এটি ভালো মতো অ্যান্সার করতে হবে এখানে কিন্তু। আর এখানে আমরা এই ক্যালকুলাসে 6 এবং তোমার ওটা কি বলা হয় 7, 9 এবং 10-এ কী ধরনের এমসিকিউ আসতে পারে, যেমন অনেক সময় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা বলতে হয় যে সাইন, তোমার লক্ষ্য করবা যে সাইন এক্স ডিগ্রি, এইটা মনে করো তোমাকে একটা এমসিকিউ নিচে কোনটি। এখন ছাত্ররা কিন্তু অনেকেই মনে রাখবে যে ক্যালকুলাসের অন্তরীকরণ হোক আর যুগজীকরণ হোক, যেটাই হোক, সেখানে কিন্তু একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে যে যখন ডিগ্রিতে যখন কোনো অঙ্ক দেওয়া থাকবে সবার আগে কিন্তু তাকে রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা ভুল করি। অর্থাৎ এক্স ডিগ্রি থাক, 2x ডিগ্রি থাক, 3x ডিগ্রি থাক, তাকে এই ডিগ্রিটাকে আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাকে πx/180 রেডিয়ানে আগে তোমাকে নিয়ে নিতে হবে, এরপরে তুমি কিন্তু অঙ্ক করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। এভাবে সংক্ষিপ্ত একটা অঙ্ক চলছে তোমাকে মনে করো, এই যে আমরা যেটা বললাম যে এমসিকিউর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই যে ইন্টিগ্রেশন ln x dx, এটা তোমাকে সরাসরি দিয়ে বলা hতে পারে যে ইন্টিগ্রেশন ln x of x = কত। অথবা এগুলোর অনেক ধরনের এমসিকিউ আছে যে ইন্টিগ্রেশন f of x plus c, অর্থাৎ তুমি জানো যে এই ln x কে যখন তুমি ইন্টিগ্রেশন করবা তখন একটি ফাংশন তুমি পাবে f of x plus c, তাহলে বলতো f of x এর মান নিচের কোনটি, f of x এর মান তুমি নিচের কোনটি বলে দাও। অনেক সময় যেমন দেখো যে আমরা কখনো কখনো যে সহজ কিছু ইন্টিগ্রেশন পরীক্ষা আসে যেটা আমরা অনেক সময় লক্ষ্য করি না, যেমন তোমাকে বলা হতে পারে এরকম যে ইন্টিগ্রেশন uv dx আর কিংবা ইন্টিগ্রেশন uv dv। যখন তোমাকে এই ধরনের ইন্টিগ্রেশন করতে তখন তোমাকে জানতে হবে যে আমাকে এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে বলা হয়েছে, আমার কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে।
তো ভি এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করতে বলা হয় তাহলে অবশ্যই ইউটা এখানে কী হবে, কনস্ট্যান্ট হবে, সে বাইরে চলে আসবে, বাইরে চলে আসলে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই বিষয়টি একটু লক্ষ্য রাখতে হবে। আর ইন্টিগ্রেশনের আরেকটা জিনিস, যে ডিফারেন্সিয়েশনের যে বিষয়টি আছে, ডিফারেন্সিয়েশনের যে এমসিকিউ পরীক্ষায়, ডিফারেন্সিয়েশনের এমসিকিউ তুমি দেখবা যে লিমিটের অংশটি, শুরুর যে অংশটি আছে লিমিটের যে অংশটি, সেই লিমিটের অংশটিতে আমরা দেখব যে সেখানে কিছু সূত্র রয়েছে সরাসরি, যে লিমিট এক্স টেন্ডস টু 0 e to the power x minus 1 by x equal to 1। হ্যাঁ, এই যে এইটা কিন্তু সরাসরি তুমি কিছু এরকম কিছু অনুসিদ্ধান্ত আছে তা মনে রাখবা, মুখস্থ রাখবা, যেটা পরীক্ষা আসে। ইন্টিগ্রেশন এক্স টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স বাই এক্স কী হবে, সরাসরি পরীক্ষা কিন্তু আসে এই লিমিটের। তারপরে ডিফারেন্সিয়েশন যখন তোমার পরীক্ষা আসবে, তোমাকে বলা হতে পারে যে এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার -3x হলে এফ ডাবল প্রাইম এক্স সমান কত, এটা সমান কত, নিচের কোনটি সত্য। তাহলে এখানে প্রথমবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দ্বিতীয়বার একবার করতে হবে, তারপরে এটা তোমাকে বলা হলো যে আমরা অনেক সময় দেখি যে একটু ওয়াই সমান cos 3x হলে তোমাকে বলা হলো y3 নিচের কোনটি, তার মানে কি 3বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তুমি y1 সমান তুমি লিখলা -3 cos 3x, তারপরে y2 কত, y3 কত, তখন তুমি এটাকে এই চিহ্ন দিলে। এরপরে তোমাকে এই আমাদের অন্তরীকরণে এই পরে এখানে যে তোমার স্পর্শক অভিলম্ব আছে, এখানে ঢালের একটা বিষয় আছে। তোমাকে অনেক সময় বলতে পারে যে y সমান x² - x + 1 বলা হতে পারে। এই বক্ররেখাটির একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বলা হতে পারে এই বিন্দুতে তার ঢাল কত। তার মানে কি, প্রথমে তুমি ডিওয়াই ডিএক্স বের করবে, এরপরে তুমি তার ঢাল নির্ণয় করবে, তাহলে ঢাল নির্ণয় করতে গেলে তুমি দেখবা যে আরও 4টা অংশ দেওয়া থাকবে, কোনটা উত্তর হবে। তার প্রথমে তোমাকে ঢাল নির্ণয় করতে বলতে হবে ডিএক্স ডিওয়াই 2x - 1। তো তোমাকে যদি বলা হয় যে এখানে এই বিন্দুতে 0, 1 বিন্দুতে কি বলা হয়, ঢাল নির্ণয় করো, তাই না? তাহলে যে কোনো একটা বিন্দু, তাহলে এই মানটি তুমি এখানে বসাই দিবে, বসাই দিলে অঙ্কটি হয়ে গেল। এরপরে তোমাকে বলা হতে পারে যে একটা ফাংশন দিয়ে তোমাকে বলা হতে পারে যে এই ফাংশনটির কোন বিন্দুতে বৃহত্তম মান আছে, কোন বিন্দুতে ক্ষুদ্রতম মান আছে, সেই এমসিকিউ তোমাকে পরীক্ষা আসতে পারে। আর ত্রিগ্নোমেট্রি যেটা আমরা বিবি গ্রুপ থেকে আলোচনা করে যাচ্ছি, যে প্রশ্ন 6-7 থেকে যে এমসিকিউ, সেখানে নর্মাল তোমাকে এমসিকিউ আসতে পারে। ওখানে তোমাকে শুরুর দিকে যেটা আমি বলেছি যে ত্রিকোণমিতি 6 থেকে তোমার সেখানে পর্যায়কাল নির্ণয় পরীক্ষা আসতে পারে। তোমাকে ত্রিকোণমিতি 7 থেকে তোমাকে এমসিকিউ পারার পূর্বশর্ত হলো তোমাকে ওই জায়গাটির তোমার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একেবারে টপ টু বটম তুমি ভালো মতো তুমি পড়বে, এবং পড়লে সেখান থেকে তুমি এমসিকিউ তুমি দেখবে যে এমসিকিউ আসুক না কেন তুমি তা পেরে যাবে। তাহলে আমাদের উচ্চতর গণিতের যে প্রথম যে পত্রটা, সেই পত্রে আমরা দেখলাম যে টোটাল অধ্যায় আছে কটি, 10টি। এই 10টি অধ্যায়ের যে বিষয়টিকে আমরা লক্ষ্য করেছি যে 10টি অধ্যায়ের গ্রুপ আছে তোমার 2টা, এবং সেই গ্রুপের প্রথম গ্রুপে আছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 8, এবং দ্বিতীয় গ্রুপে আছে প্রথম গ্রুপে আছে 1, 2, 3, 4, 5, 8 1, 2, 3, 4, 5, 8। এটা হলো গ্রুপ এর প্রশ্নমালা 1 থেকে 5 পর্যন্ত এবং 8। আর গ্রুপ বিতে আছে 6, 7, 9, 10। তাহলে এই যে তোমার গ্রুপ এ এবং গ্রুপ বি, প্রথমেই আমি যেটা হবে তুমি দেখবা যে যখন তুমি তোমার কাছে কোশ্চেনটি তুমি পাবে তোমার সিকিউ, তখনই তুমি নির্ধারণ করে নিবে যে আমার এই ক গ্রুপ থেকে আমি কোনটা আমি অ্যান্সার করব এবং খ গ্রুপ থেকে আমি কোনটা অ্যান্সার করব, এবং তুমি নির্ধারণ করে নিবে যে আমি ক গ্রুপ থেকে এই অ্যান্সার করব, আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কিংবা 1, 3, 5, 4 খ গ্রুপ থেকে আমি এটা অ্যান্সার করব। তাহলে অ্যান্সার করার পরে তখন তুমি আরেকটা টেকনিক তোমাকে আমি বলে দিই, যে যখন তুমি দেখবে যে ক গ্রুপের হয়তো তুমি একটা কোশ্চেনের তুমি 1 নম্বর কোশ্চেনের তুমি ক পারতেছ, খ পারতেছ, গড়া নিয়ে তোমার একটু কনফিউশন আছে। যদি এরকম প্রশ্ন হয়, তুমি গটাকে বাদ দিয়েই তুমি আরেকটি কোশ্চেনের অ্যান্সারে চলে যাবে। মনে করো তুমি 4 নম্বর কোশ্চেন অ্যান্সার করলা, সেখানকার তুমি ক অ্যান্সার করলা, খ অ্যান্সার করলা, গ অ্যান্সার করলা। পরবর্তী তুমি সব শেষে গিয়ে তুমি যদি তোমার মনে আছে যে আমার কিন্তু 1 নম্বর কোশ্চেনের গটা কিন্তু এখনও বাদ আছে, তাই তুমি সবার শেষেও কিন্তু 1 নম্বর কোশ্চেনের গ অ্যান্সার করতে পারবে। কারণ আমাদের উচ্চতর গণিত এরকম নয় যে ধারাবাহিকভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। আরেকটা বিষয় নিয়ে তোমাদের কনফিউশন হয়তো সিকিউতে, সৃজনশীলে, যে যখন একটা কোশ্চেনে ক, খ, গ আমাদের থাকে, তখন খ অংশে মনে করো এক্স এর মান 3 তুমি পেয়েছ, গ অংশে
দেখা গেল যে এক্সের মান 3 ব্যবহার হবে। এখন ছাত্রদের অনেক সময় প্রশ্ন থাকে যে স্যার আমি কি এক্সের মান যে 3 আমি খ অংশে পেয়েছি এটিকে আমি আবার নতুন করে বের করব, না খ অংশে যে এক্সের মান 3 পেলাম সেটি ব্যবহার করা যাবে? তুমি মনে রাখবে খ অংশে যে তুমি এক্সের মান পেয়েছ তার ব্যবহার গ অংশে করা যাবে, নতুন করে করার কোনো প্রয়োজন এখানে নেই। এই বিষয়টি খুব মেমোরিতে তুমি রাখবে যে খ অংশে তুমি যে এক্সের মানটা পেয়েছো কিংবা ক অংশে যদি তুমি কোনো একটা মান অজানা রাশির মান পেয়ে থাকো, সেই অজানা রাশিটা যদি আবার খ কিংবা গয় ব্যবহার করতে হয় সেখানে তোমার ওই মানটি নতুন করে বের করতে হবে না। ওই পূর্বের মানটিকে তুমি ধারণ করেই তুমি ব্যবহার করি পরবর্তী অংশ তুমি সমাধান করতে পারবে। এই কথাটি তোমার মনে রাখবে। এবং এরপরে যখন এই সৃজনশীল যখন তোমাকে ওটা কি বলা হয়, আমাদের 2 ঘন্টা 35 মিনিট সময় তোমার জন্য বরাদ্দ দেওয়া সৃজনশীলে। তুমি কিন্তু সৃজনশীলের একটা বিষয় যে আমরা ছাত্রদেরকে লক্ষ্য করি, ছাত্ররা এমসিকিউতে সময় পায় না, কারণ তাদের গাণিতিক কিছু সমস্যা থাকে, অনেক সময় যারা খুব দ্রুত করতে না পারে তাদের ক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু সিকিউতে কিন্তু সেই সমস্যাটি হবে না, কারণ সিকিউতে তুমি যদি হিসাব করে দেখো তোমাকে মোট অ্যান্সার করতে হয় 5টা কোশ্চেন, হ্যাঁ, সেখানে অনেক সময় তুমি পাচ্ছ, হ্যাঁ, প্রায় 30 মিনিট তুমি পেয়ে যাচ্ছ, হ্যাঁ, 5টা কোশ্চেন আছে 2 ঘন্টা 35 মিনিট তুমি পাচ্ছ, তাহলে 30 মিনিট করে পাইলে তোমাকে এখানে 2.5 ঘন্টা তুমি পাচ্ছ, হ্যাঁ, তাহলে এখানে যথেষ্ট সময় কিন্তু তোমার রয়েছে। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদেরকে আবার একটু আমি রিপিট করতে চাই যে আমাদের এই উচ্চতর গণিত প্রথম পত্রে টোটাল অধ্যায় হলো 10টা। সেই 10টার গ্রুপ ক বিভাগে যে প্রথম 5টি অধ্যায় এবং 8ম অধ্যায় আছে, ক বিভাগে পরবর্তী 4টি অধ্যায় আমাদের রয়ে গেছে। তো এই মোট 10টি অধ্যায় থেকে আমাকে 5টি সৃজনশীল কোশ্চেনের উত্তর করতে হবে, এটি আমরা জানি, এবং 25টি এমসিকিউ অ্যান্সার করতে হবে। আমরা যখনই 25টি এমসিকিউ অ্যান্সার করব তখন আমরা আগেই বলেছি যে তুমি শুরুতে যেটা কোশ্চেনটা যখন তুমি পাবে এমসিকিউর কোশ্চেনটা, তখন তুমি তোমার একই সাথে তোমাকে সিকিউ কোশ্চেনও তোমার খাতাও তোমাকে দেওয়া হবে, সৃজনশীল খাতা তোমাকে দেওয়া হবে। দেওয়ার সাথে সাথে তুমি যে কাজটি তুমি করবে যে এমসিকিউতে কিছু কোশ্চেন, 3 ধরনের কোশ্চেন তোমার থাকে। একটা হলো সাধারণ বহু নির্বাচনী কোশ্চেন আমরা জানি, আর একটা হলো তোমার এই অভিন্ন কোশ্চেন থাকবে, আর একটা হলো যে তোমার এই কোশ্চেন, যে 3 ধরনের কোশ্চেন যে থাকবে, এই কোশ্চেনের যে কোশ্চেনগুলোকে তোমার কাছে মনে হবে যে তুমি একেবারে মানে কোনো রকম সমাধান না করি আমরা সমাধান করতে পারি, তুমি শুরুতেই সেই কোশ্চেনগুলোর সমাধান করবে। তুমি মনে করো এরকম 25টা কোশ্চেনের মধ্যে যদি দেখো যে 10টা কোশ্চেন আছে যে আমি এমনি টিক দিয়ে হতে পারতেছি, তুমি শুরুতেই সেই 10টা কোশ্চেনকে টিক দিয়ে ফেলবে। অতঃপর তুমি বাকি অঙ্কগুলোর সমাধানে তুমি যাবে, এবং সেই সমাধানে তোমাদের যখন সিকিউ খাতাটি তোমাকে দিয়ে দেওয়া হবে, সিকিউ খাতার লাস্ট পেজে গিয়ে তুমি কিন্তু তার রাফ করতে পারবে, রাফ করে তুমি সেটাকে ধীরে ধীরে তুমি মিলাবে। এই 25টা এমসিকিউ 25 মিনিটের ভিতরে তোমাকে শেষ করতে হবে, এই জিনিসটা তোমাকে মেমোরিতে রাখতে হবে। আর এরপরে তুমি যখন এমসিকিউ তোমার শেষ হয়ে যাবে তখন তুমি আসবে কোথায়, সিকিউতে। সিকিউতে এখন তোমাকে কোশ্চেন দেওয়া হবে, সিকিউ ঠিক একইভাবে আমরা শুরুতেই আমরা যে কাজটি করব সেটা হলো আমি দেখব যে আমি এই সিকিউ যে 8টি কোশ্চেন আমার সামনে আছে, এই 8টি কোশ্চেনের কোন কোশ্চেনগুলি আমি ভালো মতো পারি, সেই কোশ্চেনগুলোকে আগে আমি ফাইনাল করব যে আমি এই কোশ্চেন আমি আনসার করব। আনসার করে তখন আমরা দেখব যে তোমার সেই সিকিউর কোন অংশটি মানে কোন কোশ্চেনটাতে শুরু করলে। আমি আর একটা কথা সবসময় মনে রাখবা যে তুমি যে কোশ্চেনটি সবচেয়ে ভালো পারবে, যে সিকিউ কোশ্চেনটি সবচেয়ে ভালো পারবে, তুমি সেই কোশ্চেনটি দিয়ে উত্তর শুরু করবে। কারণ যখন এক্সামিনার দেখবেন, একজন পরীক্ষক দেখবেন, আমি যখন শিক্ষক হিসেবে একজন ছাত্রের খাতা দেখি তখন কিন্তু ওই বিষয়টি আমার মাথার মধ্যে আসে। তখন দেখি যে একটা ছাত্র প্রথম 2টি কোশ্চেন খুব সুন্দরভাবে আনসার করেছে, উত্তর দিয়েছে, তখন ওই ছাত্র সম্পর্কে কিন্তু আমাদের একটি ভালো ধারণা সৃষ্টি হয়ে যায় যে ভালো ছেলে। তখন কিন্তু পরবর্তী আনসারগুলো তোমার একটু এদিক হলেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই থেকে কিছুটা হলো তোমাকে কি বলা হয় মুক্ত করার চেষ্টা করি। কিন্তু শুরুতে যখন একজন ছাত্রের খাতায় দেখি না শুরুতে তার আনসার অগুছালো, ঠিকমতো অ্যান্সার করে নাই, কিংবা অর্ধেক করছে অর্ধেক করে নাই, তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে কিছুটা হলো বিরক্ত হই, বিরক্ত। তাই কারণে তুমি যে সিকিউটাতে শুরু করবে সেই সিকিউটা কিন্তু খুব সুন্দরভাবে তুমি শুরু করার চেষ্টা করবে। এরপরে ধাপে 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 তুমি 5টি সিকিউ তুমি দিবে। এভাবে তুমি এই উচ্চতর গণিত প্রথম পত্র আমরা যেই শুরু থেকে যেই তোমার আলোচনাগুলো আমরা করলাম সেই আলোচনাগুলোতে উচ্চতর গণিত প্রথম পত্রের
আলোচনা করলাম, সেই আলোচনায় আমি আশা করি যে তোমরা এইভাবে যদি আজকের রাত্র এবং আগামীকাল সারাদিন তোমার রয়ে গেছে, আগামীকাল সারাদিন রয়েছে এবং রাত্র রয়েছে, হ্যাঁ রয়েছে, এবং এটা যদি তুমি ঠিকমতো রিভিশন দাও তাহলে আমি আশা করি তোমার এই সোমবারের যে পরীক্ষা উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা, সেই পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। আর একটা কথা, যে পরীক্ষার পাশাপাশি যেটা আমি শিক্ষক হিসেবে বলতে চাই, তোমাদের কিন্তু খালি শুধু অঙ্ক রিভিশন দিলেই চলবে না, কিন্তু এখানে কিন্তু একটা বিষয় আছে, তোমাকে কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে, মাথা কিন্তু তোমাকে রেস্টে থাকতে হবে কিছুক্ষণ, হ্যাঁ তুমি রাত্রে ঘুমটা ঠিকমতো আসতে হবে। এখন আগের দিন যদি দেখা যায় যে সারাদিন রাত্রে তুমি অঙ্ক করলা, পরীক্ষার হলে যখন তুমি যাচ্ছ তখন তুমি কিছুটা অসুস্থ ফিল করতেছো, তাহলে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। কিন্তু যে কারণে আমি সবসময় বলি যে তুমি শুরু থেকে যে রিভিশনগুলো দিবে, সেই রিভিশনগুলো তোমাকে শুরু করতে হবে ছোট্ট ছোট্ট চ্যাপ্টার থেকে। যেই চ্যাপ্টারগুলো সহজ তোমার কাছে মনে হয় সেই চ্যাপ্টার আগে রিভিশন দিবে, আর যে চ্যাপ্টার তোমার কাছে কঠিন মনে হয় সেই চ্যাপ্টার পরের দিকে গিয়ে তুমি রিভিশন দিবে। তাহলে তুমি যখন অনেকগুলো ছোটো ছোটো চ্যাপ্টার রিভিশন দিয়ে ফেলবে, যখন তুমি ভাববে যে আমার 10টা অধ্যায় আছে, আমার 6টা অধ্যায় হয়ে গেছে, 7টা অধ্যায় হয়ে গেছে, তখন তুমি খুব মানসিকভাবে কিন্তু খুব শক্তি বোধ করবে এবং মানসিকভাবে তুমি খুব স্বস্তি বোধ করবে যে না, তাহলে আমার আর সমস্যা নেই। আর তুমি শুরুতেই একটি বড় অধ্যায় দিয়ে শুরু করো, ইন্টিগ্রেশন দিয়ে শুরু করো, সরল রেখা দিয়ে শুরু করো। দেখা গেলো এক সরল রেখা রিভিশন দিতে সারা রাত চলে গেছে, তখন কিন্তু সকালবেলা ঘুমতি করে তোমার মন খারাপ হয়ে যাবে, আরে আমার তো মাত্র একটা অধ্যায় হয়েছে, বাকি আছে 9টা অধ্যায়। তাই আমি বলি ছোটো ছোটো অধ্যায় থেকে তুমি শুরু করবে। কারণ আমাদের আজকের এই উচ্চতর গণিতের এই ক্লাসে আমরা যা এতক্ষণ তোমাদেরকে বললাম, আমি আশা করি যে তোমরা যদি মনোযোগ সহকারে এটা শুনে থাকো এবং সে অনুযায়ী তুমি তোমার পরীক্ষার আগামী যে মাঝখানে একটা দিন আছে প্রস্তুতি নাও, এবং পরীক্ষার হলে আমি যেভাবে তোমাকে বলেছি সেভাবে যদি তুমি এটিকে মেনে চলো, আমি বিশ্বাস করি যে তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। এবং এই থিওরি পরীক্ষার পরে আরেকটি বিষয় নিয়ে আমি একটু কথা বলি, সেটা হলো তোমাদের ব্যবহারিক পরীক্ষা আছে কিন্তু উচ্চতর গণিতে, তোমরা জানো এই ব্যবহারিক পরীক্ষা আছে, এবং সেই ব্যবহারিক পরীক্ষায় কিন্তু তোমার সেখানেও তোমাদের এই প্রসঙ্গে একটু বলে রাখি যে ব্যবহারিক পরীক্ষায় কিন্তু আমাদের অনেকগুলো অংশ আছে, যেখানে তোমরা জানো যে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট তোমাকে লিখতে হবে, 2টা এক্সপেরিমেন্ট লিখতে হবে, এবং তোমাকে পরীক্ষার খাতা যেটা নোটবুক সেটি তোমাকে পরীক্ষা নিয়ে যেতে হবে, এবং সাক্ষাৎকারের জন্য তোমাকে সেখানে ভাই বলে উপস্থিত হবে। সেখানকার নাম্বারটা কিন্তু 25 নম্বর, সেটা কিন্তু কম নয়, 25 মার্কস একটা পার্ট, এবং ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে 50 নম্বরে কিন্তু তোমার পরীক্ষা হবে। তো স্বাভাবিকভাবে আমরা বলবো যে ব্যবহারিকটাকে তোমাকে গুরুত্ব দিতে হবে। এবং এবারের যে 3 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা যতটুকু জানি যে 14 তারিখ থেকে, অর্থাৎ থিওরি পরীক্ষার পর থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে সম্ভবত। সেক্ষেত্রে একটি লম্বা সময়ও তুমি পাবে, এবং সেই সময়টিতে ব্যবহারিক যদি তোমার কোনো ঘাটতি থেকে থাকে তাহলে তুমি তোমার কলেজের শিক্ষকদের সাহায্য নিয়ে সেই ঘাটতিটুকু তুমি পূরণ করবে, এবং তোমার নোট খাতাটিকে সুন্দরভাবে তৈরি করবে। এবং আমি বিশ্বাস করি যে তোমাদের সকলের এই উচ্চতর গণিত পরীক্ষা প্রথম পত্র পরীক্ষা ভালো হবে, এবং এই প্রত্যাশা এবং ইচ্ছা নিয়ে আমি আজকের এই তোমাদের উচ্চতর গণিত প্রথম পর্বের যে প্রস্তুতিমূলক যে স্পেশাল ক্লাস সেটি শেষ করছি। ধন্যবাদ সবাই ভালো থাকবে।